তুমি কি আমার রাজকুমার? আমাকে বিয়ে করে ঘোড়ায় নিয়ে তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? হঠাৎ কারোর এমন কথা শুনে নীল পিছনে তাকিয়ে দেখে ছোট্ট একটা মেয়ে তাকে এমন কথা বলছে। তোমাকে এসব কথা কে বলল সোনা? আমার মা। তোমার মা? তোমার বয়স কত? 8 বছর। তুমি জানো আমার বয়স কত? আমার বয়স 18 বছর। তোমার থেকে 10 বছরের বড়। কিন্তু তুমি তো আমার রাজকুমারের মতো দেখতে। মা তো তোমার কথাই বলেছে। না না, তুমি আমার রাজকুমার। ভাই, মেয়ে তো দেখেছি তোকে বিয়ে করে ছাড়বে। মেয়েটাকে দেখতে কিন্তু সুন্দর। জয়, চুপ যা। ছোট একটা মেয়েকে নিয়ে এমন কথা বলছিস? আর একটা কথা বলবি তো তোকে গ্রামে রেখে চলে যাব আমি। জয় নীলের কথা শুনে চুপ হয়ে রইল, কারণ নীলকে রেগে যেতে দেওয়া মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। আনিমা, তুমি এইখানে কি করছো? যাও, তোমার ক্লাস শুরু হবে। বাবা দেখো না, আমার রাজকুমার চলে এসেছে, আমাকে নিয়ে চলে যাবে। এসব কি বলছো আনিমা? কে তোমার রাজকুমার? বাবা এই যে, তুমি দেখতে পাচ্ছ না? সরি স্যার, আমার মেয়েটা মনে হয় আপনাদের ডিস্টার্ব করছে। বড় স্যার হঠাৎ করে বলল আপনারা আসবেন স্কুলটা দেখতে। জি, এটা আপনার মেয়ে? হ্যাঁ স্যার। অনি, যাও তোমার ক্লাসরুমে যাও। আমি ক্লাসে যাব, কিন্তু রাজকুমার তুমি আমাকে ছেড়ে যেও না। ঠিক আছে, আমি যাওয়ার সময় তোমার সাথে দেখা করে যাব। অনেক খুশি মনে নিজের ক্লাসরুমে চলে গেল। আর অন্যদিকে নীল, জয় এদের দুজনকে শাওন হাসান পুরো স্কুল ঘুরে দেখাতে লাগলো। এই স্কুলটা মূলত সাখত পরিবারের প্রতিষ্ঠাতা। আর এই স্কুলের প্রিন্সিপাল হিসেবে আছেন শাওন হাসান। শাওন হাসানের একমাত্র মেয়ে নীলিমা হাসান অনি। বয়স 8 বছর। ভীষণ দুষ্টু, সেই সাথে ভীষণ চঞ্চল। একমাত্র মেয়ে হয় বাবা মা দুজনেরই ভীষণ আদরের। অনি যখন ঘুমোতে চায় না, তখন নিশা রহমান মেয়েকে রাজকুমারের গল্প শুনিয়ে ঘুম পাড়ে। যার কারণে নীলকে দেখে অনি এমন কথা বলেছে। নীল আর জয় সমস্ত স্কুল ঘুরে দেখলো সবকিছু ঠিকঠাক আছে, চলে যাবে। কিন্তু হঠাৎ করে নীল অপেক্ষা করতে লাগলো অনির জন্য। ভাই, আমরা এখানে এভাবে দাঁড়িয়ে আছি কেন? এমনিতেই তো অনেক দেরি হয়ে গেছে। বাড়িতে যেতে যেতে তো অনেক রাত হয়ে যাবে। কথা দিয়েছি, কথাটা রাখবো না। অনি, মেয়েটার সাথে না দেখা করেই যাব। বাহ, বইয়ের জন্য এখনই এত দরদ। আমার হাতে মার না খেতে চাইলে চুপচাপ যা। তাদের কথার মাঝেও নিয়ে এসে নীলের সামনে দাঁড়ালো। রাজকুমার তুমি এখনো আছো? আমি তো মনে করেছি আমাকে ছেড়ে তুমি চলে গেছো। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না, চলো আমরা ঘুরে আসি। হুম। তার তিনজনে অনেক ঘোরাঘুরি করলো। নীল, জয় দুজনে অনেক অনেক কিছু কিনে দিল। অনেকে বাড়িতে পৌঁছে দিতে গেল। স্যার, ভিতরে আসলেন না? আঙ্কেল, স্যার বলবেন না। আপনি আমার বাবার বয়সী। সময় নেই হাতে, অন্য এক সময় কোনো দিন আসবো। রাজকুমার তুমি কোথায় যাবে? আমাকে নিয়ে যাবে না? আবার যখন আসবো তখন তোমাকে নিয়ে যাব। না না, আমি এক্ষুনি যাব তোমার সাথে। তুমি আমাকে নিয়ে চলো রাজকুমার, প্লিজ। আমাকে ছেড়ে যেও না। নীল আর জয় গাড়িতে উঠে বসলো। অনির কান্না যেন নীলের বুকে এসে বিঁধল। শাওন হাসান মেয়েকে ধরে বাড়ির ভিতরে নিয়ে গেল। অনি হাত পা সরিয়ে চিটিয়ে কান্না করছে, সে নীলের কাছে যাবে। ছোট মেয়েটার জন্য খারাপ লাগছে ভাই, কেমন করে কান্না করছে। ইনশাল্লাহ ওর সাথে আবার আমাদের দেখা হবে। জয়ের কথা শুনে নীল কিছুই বলল না, চুপচাপ গাড়ির দিকে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। প্রায় রাত 10টায় সাখত ভিলায় তাদের গাড়ি প্রবেশ করলো ড্রয়িং রুমে। কিরে জয়, তোদের আসতে এত দেরি হলো কেন? বড় মা, তোমার বৌমা খুঁজে পেয়েছি, সেজন্য আসতে একটু দেরি হলো। কি বলো, আমার ভাবি খুঁজে পেয়েছো? কোথায় ভাইয়া? হ্যাঁ, তোর ভাবি তো তোর থেকেও ছোট রে। কত ছোট্ট ভাইয়া। জয়, আর একটা কথা বলতে তো তোকে আমি আছাড় মারবো, তা না হলে তোকে আমি ছাদ থেকে ফেলে দিব। আরে কি হয়েছে বলবি তো তোরা? না মম, কিছুই হয়নি, চিন্তা করার কোনো দরকার নেই। বলে কটকট করে নিজের রুমে চলে গেল নীল। এই ইচ্ছে সাখত পরিবার। এই হচ্ছে সাখত পরিবার। নীলের বাবারা 3 ভাই, আসিফ সাখত, আরিফ সাখত, আরব সাখওয়াত। আসিফ সাখতের স্ত্রী নীল সাখাওয়াত। তাদের 3 ছেলে মেয়ে, অনু সাখাওয়াত, নীল সাখাওয়াত
অলি শাখাওয়াত। নীলের নাম রাখা হয়েছে তার মায়ের নাম অনুসারে, যেহেতু একটাই মাত্র ছেলে সন্তান আরিফ শাখাওয়াত ও তার স্ত্রী রুমি শাখাওয়াত। তাদের এক ছেলে এক মেয়ে, জয় শাখাওয়াত ও জাইমা শাখাওয়াত। জয় আর নীল মাত্র 1 বছর ছোট বড়, যার কারণে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আরব শাখাওয়াতের স্ত্রী সাবিনা শাখাওয়াত। তাদের 2টি ছেলে সমুদ্র শাখাওয়াত ও সাগর শাখাওয়াত। দুজনেই যমজ। আরব শাখাওয়াত বাংলাদেশে থাকেন না, তিনি তার পরিবার নিয়ে লন্ডনে বসবাস করেন। বাদ দিতে তোরা, আজ বাদে ছেলেটা আবার লন্ডনে চলে যাবে। তোরা এভাবে জ্বালাস না ওকে। নীলের যাওয়ার কথা শুনে সকলের মন খারাপ হয়ে গেল। কেটে গেছে 10টা বছর। এই 10 বছরে পাল্টে গেছে অনেক কিছু। হযরত শাহজালাল বিমানবন্দরে লন্ডন থেকে আসা একটা বিমান ল্যান্ড করলো। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো এক সুদর্শন যুবক, সাথে 2 জন বডিগার্ড। 6 ফুটের কাছাকাছি লম্বা, জিম করা সুটাম দেহ, গায়ের রং ধবধবে ফর্সা। সাধারণত এই ফর্সা মেয়েদের শরীরের রং হয়ে থাকে। এক দেখে যে কেউ বলবে ছেলেটি হয়তো বিদেশি দেশের কোনো নাগরিক। বিমানবন্দর থেকে বাহির হয়ে নীল জোরে একটা শ্বাস নিল। সেই চিরচেনা দেশের মাটির ঘ্রাণ। এই ঘ্রাণ কি আর ভিন দেশে পাওয়া যায়? ভাইয়া আমি এখানে। বলে জয় দৌড়ে গিয়ে নীলকে জড়িয়ে ধরল। কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো। বাড়ির কেউ তো জানে না আজকে আমি এসেছি? না, কেউ জানে না। তুই যে আজকে আসবে সবাইকে গিয়ে চমকে দেব। গুড। বলে নীল গট গট পায়ে গাড়ির সামনে গিয়ে তাড়াতাড়ি ড্রাইভার দরজা খুলে দিল। একসাথে 5টি গাড়ি ছেড়ে দিল। গাড়িগুলো দেখতে একই রকম, কোনো টাই কে আছে কেউ বলতে পারবে না। তোর গাড়ির মধ্যেও কাজ করতে হবে। বাংলাদেশে আসলে মাত্র, এখনই তোর এত কিছু চিন্তা কাজ? লন্ডন থেকে সব কিছু বাংলাদেশে শিফট করছি, সেটা তুই ভালো করেই জানিস। বাংলাদেশে সেট করলে ব্যবসার সব কিছু তুই হ্যান্ডেল করবি। আমি? হ্যাঁ তুই, সাথে আমার অ্যাসিস্ট্যান্ট হাসান থাকবে। তোরা অ্যাসিস্ট্যান্ট হাসান তো দেখলাম না। ও আমার এখানে আসার আগে 3 দিন আগে বাংলাদেশে এসে পৌঁছেছে, এখানে সব কিছু ঠিক করেছে। গাড়ি 5টি প্রবেশ করলো শাখাওয়াত বাড়ির আঙ্গিনায়। নীল সরাসরি গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে চলে গেল। বাড়ির সবাই ড্রয়িং রুমে বসেছিল। আবার নীল, বাবা তুই এসেছিস আমার মানে? বলেই হু হু করে কান্না দিল নীলিমা শাখাওয়াত। মম, কান্না করো না তো। কিসের জন্য তুমি কান্না করছো? আমি এসে গেছি না, কান্না থামাও, তা না হলে কিন্তু আমি আবার চলে যাব। নীলের কথা শুনে নীলি শাখাওয়াত কান্না বন্ধ করে দিলেন। তুই আসবি, আমাদের কাউকে বলিসনি কেন? বাড়ির কেউ তো জানে না তুই আসবি। বড়মা আমি সব জানি। তুই এসব জানিস? আমাদের বলবি আমার ছেলেটা কতদিন পরে এসেছে, আমি নিজেতে রান্না করব। তোমার ছেলে আমাকে কড়া হুকুম দিয়েছিল বাড়ির কেউ যেন কিছু না জানে, তাহলে আমার গর্দান নিয়ে নেবে। এখানে আমার দোষ কি? বলে আসলে তোমরা কেমনভাবে সারপ্রাইজ হতে পারলে? আর সকলে কোথায়? বাড়ির আর সকলে সবাই যার যার কাজে গেছে। জয়মা অলি দুজনেই ভার্সিটিতে, তোর বাবা আর ছাত্র দুজনেই অফিসে। মেজো মা, তুমি কেমন আছো? আমি বেশ ভালোই আছি। হঠাৎ করে না জানিয়ে চলে আসলে। যাও ফ্রেশ হয়ে নাও। তোমার রুম পরিষ্কার করা আছে, যাও। নীল কোনো কথা না বলে চুপচাপ নিজের ঘরে চলে গেল ফ্রেশ হতে। তুই দাঁড়িয়ে আছিস কেন? তো কেউ কি বলতে হবে নাকি? তুইও যা ফ্রেশ হ। আমি বাড়িতে থাকি বলে আমার কোনো কদর নেই। তুই যা, দিয়ে এখান থেকে যা, ভাগ। মা! ম্যামা করিস কেন? বউ বউ করবি এখন থেকে। রুমে যা, তাড়াতাড়ি ফ্রেশ হ। যাচ্ছি যাচ্ছি। বলে যাই এক দৌড়ে নিজের রুমে চলে গেল। নীল তার ঘরে প্রবেশ করতেই একটা জোরে নিঃশ্বাস নিল। ঘরটা ঠিক যেরকম রেখে গেছিল ঠিক সেই রকমই আছে, সেই সাথে চিরচেনা ঘরের সুবাস। আর কিছু চিন্তা না করে ওয়াশরুমে চলে গেল। নীল ফ্রেশ হয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ল, একটা ঘুম দেবে। বাবা, বড় বাবা, তোমরা কখন আসলে? তোমার বড় মা ফোন করেছিল, ফোন করে বলল নীল নাকি এসেছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসলাম। সকলে একসাথে ডিনার করবো আজকে রাতে। বেশ ভালো তো। ওই চুন্নিগুলা কই? এই চুন্না, কিরে আসার সময় হলো, কই গেছিলি? এত দেরি হলো কেন আসতে? তোরা বলতে হইব আমরা কই গেছিলাম? আমারে নাই বললি? বড় বাবাকে তো বলতেই পারিস, কি বলিস? এত দেরি হলো কেন আসতে? কোথায় গেছিলে তোমরা দুজন?
আসলে বড় বাবা, আমি আর অলি আজকে একটু বন্ধুদের সাথে বাইরে গিয়েছিলাম, যখন আসতে একটু দেরি হলো। কাকে জানিয়ে গেছিলে তোমরা বাহিরে? বাবা, কেউ কি জানে তোমরা বাহিরে গেছিলে ঘুরতে? আমাকে বলে গিয়েছিল। যা, তোরা দুইজন রুমে গিয়ে ফ্রেশ হ। ওদের দুজনকে আর পাইকে দুজনে দৌড়ে নিজেদের রুমে চলে গেল। আর একটু হলে জাইমা আর অলি বকা খেত। গার্ড ছাড়া কোনো জায়গায় যেতে দেয় না। এর আগে দুইবার পরিবারের লোকের উপর অ্যাটাক করা হয়েছিল। সেই থেকে তিনি আরও বেশি কঠোর হয়ে গেছে সবার উপরে। জাইমা ফ্রেশ হয়ে এসে দেখে অলি তার রুমে এসে বসে আছে। কি রে, এত দ্রুত তোর ফ্রেশও হয়ে গেল? না, মাত্র আসলাম তোমার রুমে। কিরে দুই শাকচুন্নি, একসাথে কি করছিস? কথাটা বলতে বলতে জয় জাইমার রুমে ঢুকলো। আজকে তোরে খাইছি জয়ের বাচ্চা, তুই আমাদের দুজনকে বকা খাওয়াইতে চাইছিলি। ভাইয়া এখন কোথায় পালাবে? জয় বেচারা পড়ে গেছে ফ্যাসে দেয়। নিজে পায়ে কুড়াল মেরেছে। যেই না পালাবে, জাইমা আর অলি দুজনে মিলে জয়কে ধরার জন্য দৌড়াতে লাগলো। অন্যদিকে জয় নিজেকে বাঁচানোর জন্য এক দৌড়ে ঘর থেকে বের হতে গেলেই অলি এসে জয়কে টেনে বিছানার উপর ফেলে দেয়। দুজনেই মিলে আচ্ছা মতো মারতে থাকে। এই তোরা থামবি, আমি একটা জরুরি কথা বলতে আসছি। চিল্লিয়ে বলল জয়। অলি আর জাইমা দুজন একসাথে বলে উঠল, কি এমন জরুরি কথা, তাড়াতাড়ি বল। বড় ভাইয়া এসেছে। বড় ভাইয়াকে? নীল ভাইয়া এসেছে বিদেশ থেকে। নীল এসেছে কথা শুনে জাইমার বুকের ভিতর ধক করে উঠল। এসেছে তার প্রিয় মানুষটি চলে এসেছে। বিছানার এক কোণে গিয়ে চুপটি করে বসে রইল জাইমা। কি বললে জয় ভাইয়া? নীল ভাইয়া এসেছে? যাস না, ভাইয়া ঘুমিয়ে আছে, অনেক ক্লান্ত, এত দূর থেকে জার্নি করে এসেছে। এখন ভাই আর ঘুমটা ভাঙিয়ে দিস না, রাতে দেখা করিস। জয়ের কথা শুনে অলি দাঁড়িয়ে গেল, নিজের এক্সাইটমেন্ট দমিয়ে রাখলো। কিরে তোর আবার কি হলো? এভাবে থাম মেরে বসিয়ে রইলি কেন? জাইমাকে উদ্দেশ্য করে বলল জয়। জয়ের কথাই হুঁশ ফিরল জাইমার। কিছু হয়নি, কি হবে? কিছু না, যদি হয়ে থাকে তাহলে এভাবে থাম মেরে বসে আছিস কেন? না, কিছু হয়নি তো। জয় আর না ঘাটিয়ে দ্রুত রুম থেকে কেটে পড়ল। বলতে যায় না কখন আবার তার উপর আক্রমণ করে। এই ফাঁকে চলে যাবে ভালো তার। এবার আক্রমণ করলে তার পিটি আর থাকবে না। মম মম। কি হলো? এভাবে ডাকাডাকি করছিস কেন মাম্মাম করে? কানের পোকা তো মরে যাবে। ভাইয়া এসেছে বললি কেন? কি করে বলবো? তোদের ফোন দিলাম, দুজনের ফোন বন্ধ। এত এরকম করার কোনো মানে হয়? ভাইয়া কখন উঠবে ঘুম থেকে? আমার জন্য কত কিছু আনতে বলেছিলাম লন্ডন থেকে। সব কিছু এনেছে কি না আল্লাহ জানে, ভালো লাগে না। তোর ভাই যে দেশে এসেছে এটাই অনেক। আবার জিনিসপাতির কথা বলছিস? যা, এখন বকবক না করে বসে থাক, নীলে উঠলে দেখা করিস। নীলের ঘুম ভাঙলো। ঘড়ির কাঁটা যখন রাত 9টার ঘরে তখন। নীল ফ্রেশ হয়ে নিচে নামলো। নীলকে দেখে অলি দৌড়ে গিয়ে নীলকে জড়িয়ে ধরলো। ভাইয়া তুমি এসেছো? কাউকে না জানিয়ে চলে আসলে আমাকে তো বলতে পারতে। জানো আমি কত খুশি হয়েছি। জানি। কেমন আছিস? ভালো, তুমি এসেছো দেখে এখন আরও ভালো আছি আমি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। দুজনে কথা বলতে বলতে ড্রয়িং রুমে থাকা সোফায় গিয়ে বসে পড়ল। অন্যদিকে নীলের দিকে যে কেউ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, তাই তো সে বুঝতে পারছে না। এই চোখের দৃষ্টি কোনো সাধারণ দৃষ্টি নয়, প্রেমময় দৃষ্টি। কেমন আছো পাপা? ভালো। হঠাৎ করে চলে আসলে কাউকে না জানিয়ে, কোনো সমস্যা হয়েছে নাকি? নিজের ছেলের বাড়িতে এসেছে, হঠাৎ করে আসুক, আর যেভাবেই আসুক আসবে, তাই তোমাকে বলতে হবে? আহা নীলি, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো এমনি বলছি। তোমাদের কারণে একেবারে চলে আসলাম। একেবারে মানে চলে আসলে? একেবারে চলে আসলাম। বাংলাদেশে একদম বিজনেসের সব কিছু শিফট করে ফেলেছি। আগামীকাল থেকে অফিসে যেতে হবে, আর বছরে 2-1 মাস দেশের বাইরে থাকতে হবে। খুব ভালো হয়েছে। টিভিতে হঠাৎ বলে উঠল, গোপন সূত্রে জানা গেছে ইউরোপ কান্ট্রির টপ 10-এর মধ্যে থাকা AN গ্রুপের ওনার বাংলাদেশে এসেছে। সেই সাথে জানা গেছে তিনি এখন থেকে বাংলাদেশেই থাকবেন। এতদিনে বোঝা গেল AN গ্রুপের ওনার বাংলাদেশি, তবে তাকে এখন পর্যন্ত কেউ দেখেনি। মাত্র 28 বছর বয়সে তিনি ইউরোপ কান্ট্রির একজন বড় বিজনেসম্যান হয়ে গেছে। এটা আমাদের দেশের জন্য খুবই গর্বের একটা বিষয় যে ইউরোপ কান্ট্রির একজন বড় বিজনেসম্যান আমাদের দেশের নাগরিক।
আগামীকাল কি তোমরা প্রেস কনফারেন্স আছে? পাপা হাসান ফোন দিয়ে জানাবে। যতই বিজি থাকো, আগামী পরশু আমরা সবাই গ্রামের বাড়িতে যাব। অনেকদিন হলো রূপগঞ্জ যাওয়া হয় না। তাছাড়াও তোমার দাদুর মৃত্যুবার্ষিকী, সেখানে গিয়ে আমরা 2 দিন থাকবো। কিন্তু পাপা, কোনো বাহানা আমি চাই না। কি আর বলবে, অগত্যা চুপ করে রইল নীল। অনেক তো কথা হলো, এখন সবাই খাওয়া দাওয়া কর। নীল এসেছে থেকে এখনো পর্যন্ত কিছুই খায়নি। হ্যাঁ, সবাই খাবার টেবিলে চলো আসো। নীলিমা, আয় খাবার খেতে। আসছি মা। তাড়াতাড়ি আয়, ভাত ঠান্ডা হয়ে যাবে। এসে পড়েছি আমি। বস এইখানে? আগামীকাল থেকে তো তোমার পরীক্ষা শেষ। হ্যাঁ বাবা, আগামীকাল টেস্ট পরীক্ষা হয়ে গেলে ছুটি। এত ভালো লাগছে, স্বাধীন আমি। আম্মুকে বলে দিবা আমাকে যেন এই 2টা মাস কোনো কথা না বলে। আমি নিজের মতো করে থাকবো। আম্মু আমার সাথে একটু বেশি কথা বলে। হ্যাঁ, আমার কথা তো বেশি লাগবেই তোমার। ভালো কথা বললে পারে তো সবারই খারাপ লাগে। আবার বাবার কাছে নালিশ দাও আমি বেশি কথা বলি। এখন থেকে আমি তোমার বিষয়ে কোনো কথা বলবো না। যা করার তোমার বাবা করুক। নীলিমা মায়ের কথা শুনে দাঁত কেলেই হাসলো। মাকে রাগিয়ে দিতে তার একটু বেশি ভালো লাগে। নিশা, তোমরা কি তোমার মেয়ের মতো অবুঝ? তোমার মেয়ে তো তোমাকে রাগানোর জন্য এইসব কথা বলে, তুমি বোঝো না? যাই হোক, পরীক্ষার পরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে? না, সায়রা তো বাড়িতেই থাকবে, তাই আপাতত ঘুরতে যাওয়ার প্ল্যান নেই। ঘুরতে যাওয়ার প্ল্যান থাকবে কেন? 2 বাঁদর মিলে সারা গ্রাম টই টই করতেছে। 2জন তো একই গোয়ালের গরু। আমি যদি তোদের নামে নালিশ পাই, তোকে বাড়ি ছাড়া করব। পরীক্ষার মধ্যে 2 বাঁদর একটু শান্ত ছিল। রেজাল্ট খারাপ হলেই 2জনকে বিয়ে দিয়ে দিব। শাইমার মায়ের সাথে আমার কথা হয়েছে। তোমাকে একটা বিয়ে দিয়ে দেব, কি বলো বাবা? তারপরে তোমাকে আমি আর একটা বিয়ে করাবো বাবা। নতুন মা নিয়ে আসবো। এটা তো পুরান হয়ে গেছে। দাঁড়া বলছি, নতুন মা লাগবে তাই না? নীলিমাকে আর পাইকে এক দৌড়ে রুমে গিয়ে দরজা আটকিয়ে দিল। এই দিক থেকে তার মা চিল্লে কথা বলছে। সবাই আমার রুমে এসো বলে নীল চলে গেল। নীলের পিছে পিছে বাড়ির সবাই গেল। তোমাদের সবার গিফট। এই যে এই লাগেজ দেখতে পাচ্ছ কালোটা, এইখানে মেজো চাচা, চাচি, জয় আর জয়মাদের গিফট আছে। আর খয়েরি রঙের লাগেজটা, এটাতে মম, পাপা আর অনু আপুদের জিনিস আছে। এই শেষ। আমার জিনিস কই ভাইয়া? তোর জন্য কিছুই আনেনি। তুই কে? তোকে তো ডাস্টবিন থেকে পুড়িয়ে নিয়ে আসছে মম পাপা। তোকে যেই বাড়িতে থাকতে দিয়েছি এটাই অনেক। তোমার শখের চুল একটাও থাকবে না, তোমাকে আমি টাক বানিয়ে দেব। বলে অলি নীলের চুল মুঠি করে ধরে জোরে জোরে টানতে লাগলো। আর তাদের কাহিনী দেখে সবাই হাসছে। আমার এত সাধের চুল শেষ হয়ে গেল। আহ আহ, তুই ছাড় আমার চুল। আগে বলো, আমার জন্য আনলে না কেন কিছু? মা ছাড়ো না। ওই দেখো গোলাপি যে ডিওরের লাগেজটা, ওইটা তোর। যা, আমাকে নিয়ে উদ্ধার কর, আমার চুল ছেড়ে দে আগে। অলি নীলের চুল ছেড়ে লাগেজের কাছে চলে গেল। লাগেজটা খুলতেই তার ভিতর থেকে অনেক চকলেট আর মেয়েদের সাজগোজের জিনিসপত্র বেরিয়ে আসলো। আই লাভ ইউ ভাইয়া, তুমি অনেক ভালো। তুমি আমার বেস্ট ভাইয়া। এত এত ভালোবাসাও তোমাকে। সবাই লাভ খোঁজে, এখন আমার জন্য ভালোবাসা উতলে পড়ছে। তোর আই লাভ ইউ আমি নেব না। তোর আই লাভ ইউ তুই নিয়ে যা। না নিলে তোমাকে যে আই লাভ ইউ বলেছি এটাই অনেক। সবাই যার যার রুমে চলে গেল। আর অন্যদিকে জাইমা এতক্ষণ ধরে তাদের দুজনকে পর্যবেক্ষণ করছিল মনোযোগ দিয়ে। কি হলো? জাইমা আর অলি দুজনে ভার্সিটিতে যাবার জন্য বের হচ্ছিল। ঠিক তখনই জাইমা হাসানের সাথে ধাক্কা খায়। সরি, আসলে আমি দেখিনি। আরে হাসান ভাইয়া যে, কেমন আছেন? ভালো আছে ছোট আপু, তুমি কেমন আছো? এটা কি তোমার সাথে? এটা আমার মেসো চাচার মেয়ে হাসান ভাই। আসলে আমি দেখতে পাইনি, আবারও সরি বলছি। অসুবিধা নেই, এত বারবার সরি বলতে হবে না, দুজনেরই দোষ আছে, আমিও তো খেয়াল করিনি। বলে চলে যেতে হাসান কিছুক্ষণ তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। সেও বাড়ির ভিতরে প্রবেশ করলো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? হাসান জি ভালো, তুমি কখন আসলে? এই তো
আসার উপরে আছি। স্যার কোথায়? তোমার স্যার তার রুমে সকালে নাস্তা করেছে। জি আন্টি। তাহলে নীলের রুমে যাও, দেখো নীল তার রুমেই আছে। হাসান রুমে যেতেই দেখে নীল রুমে নেই। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, এই তো স্যার মাত্র আসলাম। আজকে তো মিটিং হওয়ার কথা ছিল সংবাদ মাধ্যমে। হ্যাঁ, তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। জি স্যার। স্যার, আপনি যে ইউরোপের টপ 10 ব্যবসায়ীদের মধ্যে একজন, এতে কি আপনার অহংকার হয় না? আমাদের দেশে দেখা যায় অনেক ব্যবসায়ী আছে যাদের একটু টাকা পয়সা হলে গরিবদের মানুষ মনে করে না। কে বলেছে আমি বড় ব্যবসায়ী? আমার থেকে অনেক বড় ব্যবসায়ী আছে। আর অহংকারে কথা বললেন, অহংকার হচ্ছে পতনের মন, সেটা আমরা সবাই জানি। আমাদের টাকার উপর হক আছে। এখন যারা গরিবদের মানুষ মনে করে না তারা তো বোকা। কেন স্যার? আপনি একবার ভেবে দেখুন, আমরা যারা ব্যবসায়ী আছি, ভালো একটা পজিশনে আছি, আমাদের প্রত্যেক মুসলিমদের কিন্তু বছরের একটা সময় নির্দিষ্ট পরিমাণ জাকাত দিতে হয়। এখন সেই জাকাত যদি গরিবেরাও বলে যে আমরা নেব না, তাহলে আমাদের মতো লোকের কি হবে? আমরা তাদের কাছে ঋণী, তারা আমাদের কাছে ঋণী না। তাই মনে করি আমাদের থেকে তাদের প্রভাবটা বেশি। আপনার চিন্তাধারা দেখে আমরা শিহরিত স্যার। সেজন্যই হয়তো আপনি একজন এত বড় ব্যবসায়ী হয়ে উঠেছেন এত কম বছর বয়সে। আমরা তো জেনে গেলাম যে আপনি একজন বাংলাদেশি। তাহলে এখন কি আমাদের ফেস দেখাবেন না আপনার? যখন সময় হবে তখন আমি ঠিকই আসব সবার সামনে। আর একটা কথা স্যার, আপনি কি বিবাহিত? না। তাহলে কারোর সাথে এঙ্গেজড বা কোনো রিলেশনে আছেন? আমি আমার পার্সোনাল ব্যাপারে বলতে ইচ্ছুক নই। যখন প্রয়োজন হবে আপনারা সবাই সব কিছু জানতে পারবেন। স্যার আর একটা প্রশ্ন, প্লিজ স্যার উত্তর দিয়ে যান। আপনার কোম্পানির নাম তো AN ইন্ডাস্ট্রিজ, এটার ফুল ফর্ম কি? আজ পর্যন্ত কেউ এটার ফুল ফর্ম জানে না কেন? এটার ভিতরে কি কোনো রহস্য লুকিয়ে আছে? হাসান, 1 মিনিটের মধ্যে আমি সব ক্লিয়ার চাই। এখানে যেন আর কেউ না থাকে, মাথায় রাখবে। জি স্যার। বলে নীল আর না দাঁড়িয়ে সরাসরি অফিসের ভিতর চলে গেল। আজকে থেকে সম্পূর্ণ পরীক্ষা শেষ, ঘুমাবো আর ঘুমাবো, কি যে আনন্দ লাগছে। আমার তো এই পড়াশোনা ভালোই লাগে না। অনেক জোর বাঁচা বেঁচে গেছি বোন। ভাবছি বিয়ে শাদী করে নিব, তারপর পড়াশোনা লাগবে না, শুধু জামাইয়ের সাথে প্রেম করব, ছুটিয়ে সংসার করব। সংসার করাও ঝামেলা রে, পড়াশোনাও ঝামেলা। তাহলে কি করব বল? মনটায় চাই শুধু খাই, ঘুমাই আর সারাদিন ঘুরি। হ্যাঁ, সেই জন্যই তো তুমি ক্লাসের ফার্স্ট গার্ল। সারাদিন খাওয়া, ঘুমাও, লাফালাফি করো। বিশ্বাস কর, আমি কিন্তু ঠিকমতো পড়াশোনা করি না। আমাকে আর মিথ্যে কথা বলতে হবে না, আমি জানি। ঢং করতে হবে না। আর ওই দেখ কত চাম্পুরা, দেখেই মনে হচ্ছে পেকে গেছে। চল পেরে নিয়ে যাই। বিকেল হয়ে গেছে, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে পুকুর পাড়ে বসে জাম্পুরা খাওয়া যাবে, কি বলিস? আরে এটা তো সাক্ষাৎ বাড়ি, এই বাড়ি থেকে যদি বিচার যায়, বিশ্বাস কর আমাকে আর বাবা বাড়িতে তুলবে না। এবারের সবাই যথেষ্ট আমাকে ভদ্র ভাবে। রাখ তোর ভদ্র, আগে পেট শান্তি তো সব শান্তি। আর এইটা বাড়ির পেছনের সাইড, এখানে এত মানুষ নেই। চল পেরে নিয়ে যাই। তাইলে শোন, আমি সব দিকেই খেয়াল রাখি। তুই জাম্বুরা পার, বেশি পারিস না, একটাই পার। আমাদের দুজনের জন্য একটাই যথেষ্ট। হয়েছে পারা? হ্যাঁ চল চল, হয়ে গেছে। ওই এই জাম্বুরা তুই তোদের বাড়িতে যে খড়ের গাদা আছে ওইখানে লুকিয়ে রাখ। ঠিক আছে, বিকেলে দেখা হবে, বাই। হাসান, আমি কিছুদিন অফিসে আসবো না। এই দিকটা তুমি আজকে ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে এসো। তুমিও আমার সাথে যাবে। জি স্যার। কিন্তু কোথায় যাবেন? গ্রামের বাড়ি। জি। হঠাৎ করে নীলের ফোনে টুংটাং আওয়াজ হলো। নীল টেবিল থেকে ফোনটা নিয়ে ওপেন করতে হেসে উঠল। হাসান সেদিকে তাকিয়ে রইল। এটা আজ নতুন না, মাঝে মাঝে এমন কাহিনী সে দেখে। হাসান যখন প্রথম এই অফিসে জয়েন করে তখন থেকে মাঝে মাঝে মুচকি হাসে। গম্ভীর সবার সামনে হলেও মাঝে মাঝে সবার আড়ালে তাকে হাসতে দেখা যায়। সে চুপচাপ কেবিন থেকে বের হয়ে গেল। সাইমা, সেই মজা। সেই মজা। চুরি করা জিনিস খাইতে একটু বেশি মজা লাগে।
এমন প্রকৃতির ফুরফুরে বাতাসের সাথে মেঘলা আকাশ, পুকুরের টলমল পরিষ্কার পানি আর টক ঝাল মিষ্টি জাম্বুরা মাখা, পরিবেশটা জাস্ট ওয়াও। এমন পরিবেশ রেখে কি করে যাওয়া যায় বল? সেটাই, কিন্তু আমাদের বাবা মা তো বুঝতেই চায় না। আসলে তারা আমাদের বাড়ি ছাড়া করতে চায় কিছুদিন। খের কি আর করার, তারা তো আমাদের হাজার চেষ্টা করেও এখান থেকে কোথাও পাঠাতে পারবে না, না খালার বাড়ি না নানুর বাড়ি। ইয়েস বেবি, ইউ আর রাইট। দুইজন দুই প্রান্তের মানুষ, তাদের আচরণ, লাইফ স্টাইল সব আলাদা, তাই কি এক হতে পারবে? বড় ম্যাডাম, ছোট স্যার তো আইছে। নীল চলে আসছে। হ, স্যার কফি দিতে কইলো। লতার কথা শুনে নীলের মা তাড়াতাড়ি করে কফি বানিয়ে নীলের রুমের উদ্দেশ্যে চলে গেল। মাঝপথে সাইমার সাথে দেখা। বড় মা, কোথায় যাচ্ছ কফি নিয়ে এই সময়? নীলকে কফি দিতে যাচ্ছি, অফিস থেকে আসছে তো। বড় মা, তুমি যাও, আমি দিয়ে আসছি কফি ভাইয়াকে। তাহলে তো ভালোই হয়, তুই তাহলে কফিটা নিয়ে যা। আমার নিচে অনেক কাজ পড়ে আছে, রান্না বাড়ি আছে, আবার সবকিছু গোছাতে হবে। তুই নিয়ে যা মা, তুই নিয়ে যা। বলে সাইমার হাতে কফির মগটা ধরিয়ে দিয়ে সে নিচে চলে গেল। অন্যদিকে সাইমা গুটি গুটি পায়ে নীলের রুমের সামনে এসে দাঁড়ালো। নীল তার রুমে কারোর প্রবেশ করা পছন্দ করে না। বাড়ির মানুষ অনুমতি ব্যতীত ঢুকতে পারে না তার রুমে, একমাত্র তার মা বাবা ব্যতীত, আর বাকি সবাই অনুমতি নিয়ে ঢোকে। কিন্তু বাহিরের মানুষ নট অ্যালাউ। বাহিরের মানুষ যদি তার রুমে ঢুকে তাহলে তুলকালাম কাণ্ড বেজে যায়। একবার একটা বাচ্চা ঢুকে পড়েছিল তার রুমে, সে কি তার রাগ? ঠুকঠুক করে দরজায় আওয়াজ করলো। রুমের ভেতর থেকে উত্তর আসলো, এসো মম, আমি তোমাকে না কতবার বলেছি আমার রুমে অনুমতি নিয়ে আসবে না তুমি। বলতে বলতে পিছনে তাকিয়ে দেখলো সাইমা। ও তুই? আমি মনে করেছি মম এসেছে। মম কোথায়? আসলে বড় মার নাকি কাজ আছে, তাই আমাকে বললো তোমাকে কফিটা দিয়ে যেতে। টেবিলের উপরে রেখে যাও। জাইমা টেবিলের উপর কফি রেখে দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে আছিস যে, কিছু বলবি? হ্যাঁ। কি বলবি? কি? তুমি কেমন আছো? তুমি তো আসার পর থেকে আমার সাথে একবারও কথা বললে না। আসলে দেখছি তুই কি ব্যস্ততা, তার উপরে আজকে নাকি আবার গ্রামে যেতে হবে সবার। দেশে আসতে পারলাম না, এখনই গ্রামে যেতে হবে। সব দিক ম্যানেজ করতে করতে কারোর সাথে কথা বলার আর সময় হচ্ছে না। এত কাজ করে কি হবে? নিজের হতো একটু সময় দেওয়া দরকার। আর তাছাড়া অফিসে তো অনেক আছে। বাচ্চাদের মতো প্রশ্নটা করে ফেললি না? আমি তো জানতাম তুই বুদ্ধিমতী, কিন্তু এখন দেখছি তোর মাথায় গোবর দিয়ে ঢাকা। বলে নীল সাইমার মাথায় একটা চড় মারল। তোমার দানবের মতো এমন হাত দিয়ে আমাকে মেরো না তো, আমার ব্যথা লাগে। মালিক যদি গাফিলতি করে তাহলে কর্মচারীরা কখনোই কাজের প্রতি মনোযোগী হবে না। আর আমি যদি আমার ইন্ডাস্ট্রিতে না যাই তাহলে আমার ইন্ডাস্ট্রি এত বড় হতো না। বড় হ, বুঝবি। ছোট মাথার ভেতর গোবর ভরা, তাই বুঝতে পারতেছিস না। আমি ছোট, ভার্সিটিতে এখন আমি 3rd ইয়ারে, আর তুমি আমাকে ছোট বলো? আমাদের কাছে তুই ছোটই। যা, সব প্যাকিং কর। আর বড় আপু কি আসছে? না, বড় আপুকে তাদের বাড়ির সামনে থেকে নিয়ে যেতে হবে। ঠিক আছে। জাইমা রুম থেকে বেরিয়ে যেতেই মুচকি হাসলো নিজে নিজে। রাত বাজে 2টা। সাক্ষত বাড়িতে রাত 2টা কোনো ব্যাপার না। এই সময় এই বাড়ির প্রায় সকল মানুষই জেগে থাকে। আর আজকে তো সবাই ঘুরতে যাবে, আর একটু পরে সবাই বের হবে গ্রামের বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে যেতে যেতে তাও 5 ঘন্টা সময় লাগবে। অনেক দূরের জানি। সবাই যার যার মতো তৈরি হয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত। সবাই রেডি? তাহলে তাড়াতাড়ি বের হওয়া দরকার। আমাদের গ্রামে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে। রাত্রেবেলা বের হওয়ার কারণ তো সবাই জানে। ঢাকা শহরের এই জ্যাম থেকে বাঁচার জন্য সবাই যার যার গাড়িতে উঠে পড়ো। নীলের কথা শুনে সবাই গাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। এদিকে নীল সব গার্ডদের সবকিছু বুঝিয়ে দিয়ে সেও গাড়িতে গিয়ে বসল। গাড়িতে কিছু গার্ড থাকবে আর তাদের সাথে কিছু গার্ড যাবে। একে একে গেট দিয়ে 10টা গাড়ি বের হয়ে গেল। বড় আপু, আমরা বের হয়েছি বাড়ি থেকে, তোরা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাক। ফোনে আপুর কাছে কি বললো শোনা গেল না। নীল ফোন রেখে দিল। আপু কি বললো? আপুরা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ওরা একটা বড় বাড়ির সামনে এসে থামলো। দরজা খুলে দিতে সবাই গাড়িতে উঠে পড়লো। আর কেউ আসবে না আপু? না শালা বাবু,
বাবা মা আসবে না, মা একটু অসুস্থ, তাই বাবা মাকে ছেড়ে আসবে না। কে দেখে রিতাস মামু বলে তারপর ঝাঁপিয়ে পড়ল। ধীরে, ব্যথা পাবে ও। ওর মামু থাকতে ওকে কখনো ব্যথা পেতে দেবে না। আমি বুঝি না ভাই, এই ছেলে তোর প্রতি এত পাগল হলো কেমন করে? কোনোদিন সামনাসামনিও তো দেখিনি, তাই তোর জন্য এত পাগল? তুই যদি বাংলাদেশে থাকতি তখন তো মনে হয় এ সব সময় তোর কাছেই থাকতো। অনুর কথা শুনে নীল মুচকি হাসলো। অনু সাখাওয়াত হচ্ছে নীলের বড় বোন। ও অনু নীলের খুব বেশি বড় না হয়, তারা দুজন দুজনকেই তুই বলে সম্বোধন করে। অনুর বিয়ে হয়ে গেছে সুজনের সাথে, তার একমাত্র ছেলে রিশাদ। আর রিশাদ তার মামা বলতে পাগল। নিস্তব্ধ রাস্তায় পরপর 10টি গাড়ির আওয়াজ তুলে চলে যাচ্ছে সম্পূর্ণ নীরবতা ভেঙে দিয়ে। গাড়িতে সবাই ঘুমিয়ে আছে, শুধুমাত্র জেগে আছে। রাতের নিস্তব্ধ প্রহর অনুভব করছে। রাস্তায় চলতে চলতে নীল হঠাৎ আজানের শব্দ শুনতে পেল। ভোর হচ্ছে, চারিদিকে হালকা আবছে আলো ফুটতে শুরু করেছে। বাতাসে একটা সতেজ সুন্দর গন্ধ প্রবাহ হচ্ছে, যা মনকে সতেজ করে দেয়। গ্রামের ভিতরে গাড়ি প্রবেশ করতেই নীল জানালা খুলে দিল। সাথে সাথে ঠান্ডা বাতাস তার সমস্ত শরীর ছুঁয়ে দিল। আচ্ছা না, এই গ্রামটা কি সুন্দর লাগছে। দুপাশে সরিষার ক্ষেত আর মাঝখান দিয়ে সরু রাস্তা। প্রকৃতি দেখতে দূরে যেতে হবে কেন? আমাদের আশেপাশে তার থেকে সুন্দর দৃশ্য আছে, কিন্তু আমরা উপভোগ করতে পারি না। এই ভোরবেলায় গ্রামের মানুষ হাতে লাঙ্গল নিয়ে মাঠে আসতে শুরু করেছে জীবিকার তাগিদে। সবাই এতগুলো গাড়ির দিকে তাকিয়ে আছে। গ্রাম দেখতে দেখতে নীল বুঝতেই পারেনি কখন তারা এসে পৌঁছেছে। আর আমরা পৌঁছে গেছি। ও গাড়ি থেকে নামতে দেখলো তার দাদামণি গেটে দাঁড়িয়ে আছে। আমার দাদুভাই এসেছে। কতদিন পর আমার দাদুভাইকে দেখলাম। এই বুড়িটাকে তো ভুলেই গেছো। আমার সুইট কিউট বড় বউকে কি আমি ভুলে যেতে পারি? শুধু ব্যস্ততায় আসতে পারি না। তাদের কথার মাঝে এক একে সব এসে দাদিকে সালাম দিল। অনেক রাস্তা তোমরা এসেছো, যাও গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও, তারপরে কথা হবে সবার সাথে। আর কোনো কথা বাড়লো না। সবাই যার যার জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। জানি করে আসলেই সবাই ক্লান্ত হয়। কি হলো, তাড়াতাড়ি কর। আরে হাতের নাগালে পাচ্ছি না তো। গতকাল দেখলাম যে জামরুলগুলো নিচেই আছে। কে জানে এই মালিক কাকা আবার জামরুল পারবে। এতক্ষণ নিচে থাকলে তো কখন জামরুল পাড়া হয়ে যেত। একটা লাঠি হলেই এতক্ষণে চুপ সাফ করে দিতাম। আমি তোকে বললাম যে একটা লাঠি নিয়ে আয়, তুই বললি না? নিচেই আছে, হাত দিয়েই পারতে পারবো জামরুল। দাঁড়া, দেখি আশেপাশে কোনো লাঠি আছে নাকি। যা তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেছে। দেখ সূর্য উঠে গেছে, এখন আস্তে আস্তে সবাই দেখতে যাতায়াত করবে। তাড়াতাড়ি কর, না হলে ধরা খাবো। যাইতেছে। সাইমা জামরুলের থোকা ধরেছে, আর লাঠি আনতে যেতে হবে না? হঠাৎ করে এত লম্বা হয়ে গেলাম কিভাবে? নীলিমা নিজের দিকে তাকাতে দেখলো সে কারোর কোলে উঠে বসে আছে। জোরে চিৎকার দেওয়ার সাথে সাথে নীল তাকে কোল থেকে ধপাস করে নিচে নামিয়ে দিল। আর একটু হলে নীলিমা পড়ে যেত। নীল গম্ভীর কণ্ঠে বলে উঠল, চুরি করা অন্যায় সেটা জানো না? না মানে আসলে। না মানে আসলে কি? এদিক ওদিক কি দেখছো? তোমার সঙ্গী নেই, সে চলে গেছে। মানে? সে তোমাকে রেখেই চলে গেছে। নীলিমাকে আর পাইকে নীলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে এক দৌড়ে পগার পায়। নীল আশ্চর্য হয়ে নীলিমার যাওয়ার দিকে তাকিয়ে রইল। সবাই যখন ঘুমিয়ে ব্যস্ত, তার কিছুতেই ঘুম আসছিল না, তাই হাঁটার জন্য একটু বের হয়েছিল মাইন্ড ফ্রেশ করার জন্য। সাথেই সুন্দর সকালটা মিস করতে চায়নি। হাঁটতে হাঁটতে বাড়ির পিছন সাইডে আসতে দেখলো একটা মেয়ে এদিক ওদিক কি যেন খোঁজাখুঁজি করছে। হঠাৎ নীলকে দেখে মেয়েটা ঘাবড়ে গেল। নীল কিছু বলতে নিলেই তাড়াতাড়ি করে হেঁটে সেখান থেকে চলে গেল। সে কিছু না বুঝতে পেরে আবার হাঁটাতে হলো অন্য সাইডে। আসতে দেখতে পেল একটা মেয়ে জামরুল পাড়ার চেষ্টা করছে। সে যা বোঝার বুঝে গেল। এই দুই মেয়ে নিশ্চিত চুরি করতে এসেছে জামরুল। কিছু না বলে মেয়েটাকে সাহায্য করলো জামরুল পাড়ার জন্য। তারপরে উপরের কাহিনী কিছু একটা ভেবে হাঁটতে হাঁটতে নীল আবার চলে গেল বাড়ির উদ্দেশ্যে। ওই নীলিমা, আমি এখানে। এই বেটি, তুই আমাকে বাঘের খাঁচায় রেখে চলে এলি কেন? কোথায় চলে গেছি? আমি তো তোর জন্য এখানে দাঁড়িয়ে আছি। সেটা তো দেখতেই পাচ্ছি, সুন্দর করে চলে এসেছে আমাকে না নিয়ে। এখন যদি এই বেটা আমার নামে নালিশ দেয় বাড়িতে, তখন কি হবে? 1 মিনিট দাঁড়া। এই ছেলেটাকে তো আমরা আগে কখনো গ্রামে দেখিনি, সেই হিসেবে আমাদের
বাড়ি চেনারও কথা না। তুই কি চিনিস? সত্যিই তো, আমিও তো কখনো দেখিনি ছেলেটাকে। নতুন এসেছে নাকি আমাদের গ্রামে? তবুও তো দেখা হলে আমাদের চিনে ফেলবে। বাড়ি না চিনলে যদি রাস্তায় কখনো দেখা হয়, তখন যদি ধরে ফেলে, তখন কি হবে? এখন না হয় আমি দৌড়ে পালিয়ে এসেছি, বারবার যে পালাতে পারবো তার কোনো মানে আছে? সেই চিন্তা পরে করা যাবে, আগে চিন্তা কর এই ছেলে কোথা থেকে আসলো। ছেলেটাকে দেখতে কিন্তু সেই হ্যান্ডসাম। বাড়ি দেখেছিস? ছি, তুই একটা মেয়ে হয়ে এভাবে বলছিস একটা ছেলের ব্যাপারে? লজ্জা থাকা দরকার। আমি এত কিছু খেয়াল করিনি। যাই বলি, ছেলেটা হেব্বি রাগী। কেমন করে গম্ভীর কণ্ঠে বলল, চকলেট পায়। আমার তো হেব্বি লেগেছে ছেলেটাকে। তোর ছেলেদের নিয়ে টিস করার অভ্যাস আর গেল না। তোর চোখে তো সব ছেলেই সুন্দর। আর কয়জনকে তোর ভালো লাগবে বল? তোর মন নাকি সমুদ্র? কয়জনকে জায়গা দিস বলিস তো? যাকে দেখিস তাকেই পছন্দ করিস? শোন, এইটা আমার 53 নম্বর ক্রাশ, তাই বেশি কথা বলবি না। দোয়া কর দুলাভাই হয় জানি। কয়েকজনকে যে তুই আমার দুলাভাই বানালি। তোর ক্রাশ খাওয়া সব মানুষ বিবাহিত হয়, বলা তো যায় না এই ছেলে অবিবাহিত। এইভাবে তুই আমার মনটা ভেঙে দিতে পারলি? ঢং বাদ দিয়ে চল এখন বাড়িতে। আম্মা খুঁজে না পাইলে বকা দিবেনি, তখন বুঝিস ছাটার বাড়ি কাকে বলে। জামরুলকে পেরেছিস? জামরুল নিয়ে দৌড় দিয়েছে। এমনিও চুরি করা দেখেছে, অমনিও চুরি করা দেখেছে। তাহলে জামরুল রেখে কেন দৌড় দেব? শাবাশ। কিরে, সকাল সকাল কোথায় গিয়েছিলি? এই তো আম্মা, একটু বাইরে বেড়াতে গেছিলাম। সকালবেলা হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য ভালো, তাই দেখলাম একটু হেঁটে আসি। স্বাস্থ্য ভালো থাকবে, সেই সাথে একটু বেড়ানোও হবে। বেড়াইতে গিয়েছিলি নাকি কারোর আকাম কুকাম করতে গিয়েছিলি? ছি আম্মা, তুমি আমাকে এত পচা ভাবো? আমি আবার কেন কারো আকাম কুকাম করতে যাব? আবার যদি বিচার আসে বাড়িতে, তাহলে তোর খবর আছে। এই বাড়িতে আর থাকতে পারবি না, বলে দিলাম। তুমি এই বাড়িতে আমাকে রাখার কে? এটা কি তোমার বাড়ি? এটা আমার বাপের বাড়ি। কি হয়েছে সকাল সকাল দুই মা মেয়ে কি নিয়ে এমন তর্ক বিতর্ক করছো? তোমার গুণধর মাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় যেন গিয়েছিল, জানি না কার আবার কি কুকাম করে রেখে আসলো। এবার যদি আবার বিচার আসে ওর নামে বাড়িতে, আর ওকে থাকতে দেব না বলে দিলাম। দরকার হলে বিয়ে দিয়ে দিব। আমি বলেছিলাম তোমারে এই বিয়ে দিয়ে দেব। এখন যখন বিয়ে খাওয়ার শখ তোমার, আমার পেছনে কেন পড়ে আছো? এই দুই মা মেয়েকে নিয়ে আমি আর পারি না। নিশা, তুমি নাকি ছোট আছো, যাও তো তুমি রান্না করো। আর তুই মা যা ঘরে। তোমার মহারানীকে বলো কি দিয়ে রান্না করব। তার পছন্দ মতো খাবার না হলে আবার সে খাবে না। তোমরা যা মনে হয় তাই দিয়ে রান্না করে খাও। আমার জন্য শুটকি মাছ ভর্তা করো। ভর্তার ভিতর তোর এত কি বের হয়েছে যে ভর্তা খাইতে হবে সব সময়? বেশি ভর্তা খাইলে পেটের সমস্যা হবে না? আবার বলিস আম্মা আমার পেটে ব্যথা করছে, তখন তোকে ভর্তা খাইয়ে দিব। কে শোনে কার কথা? যার জন্য এত বকবক করছে সে তো ঘরে চলে গেছে। আচ্ছা, আমার কথা শোনো, আমি একটু শাখায়েতের বাড়িতে যাব। সবাই নাকি এসেছে, বড় আম্মা যাইতে বলছে। ঠিক আছে। শাওকত বাড়িতে সবাই ব্যস্ত যার যার মতো আয়োজন করতে। আগামীকাল আসিফ শাওকতের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুরো গ্রামের মানুষকে খাওয়ানো হবে সেই আয়োজন। শীতে নীলকে নামাটা দেখে তার দাদি বলল, এই তো আমার বড় জামাই চলে আসছে, এখানে বসো বড় জামাই। তা আমার বড় বউ কি বলে? তার শরীর কেমন যাচ্ছে? আমার আর শরীর, আজ ভালো তো কাল খারাপ, এভাবেই চলছে দিনকাল। তোমাকে কতবার বললাম চলো আমাদের সাথে শহরে থাকবে, কিন্তু না, তোমার তো এখানেই থাকতে হবে। এখান থেকে যাই কেমনে বলো দাদু ভাই? তোমার দাদার কত স্মৃতি আনাচে কানাচে, তাকে একা ফেলে কেমন করে যাব দাদু ভাই? আর ওই শহরের চার দেয়ালের মধ্যে আমার ভালো লাগে না। এইখানে কত মানুষ আছে, সবাই আসা যাওয়া করে, সবার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়। শহরে তো তোমার পুরো পরিবার থাকে, সেখানে গিয়ে থাকতে পারবা না? আমরা সবাই সেখানে, তুমি একা একাই এখানে পড়ে থাকো। তোমরা তোমাদের মতো থাকো, আমি এখানে তোমার দাদুর স্মৃতি নিয়ে বেশ ভালোই আছি। তোমার ইচ্ছে। তা বিয়ে করছো কবে দাদু ভাই? আমি কি নাত বউ দেখতে পারবো, নাকি তার আগেই মারা যাব? বউ থাকতে আবার কিসের বিয়ে?
সবই বুঝি দাদু ভাই, আমার মতো বুড়িকে দিয়ে কি আর হবে? পাত্রী দেখা কি শুরু করব, নাকি পছন্দের কেউ আছে? সেরকম কেউ নেই। দাদি এবার গম্ভীর হয়ে বলল, তোমার বিয়ের বয়স হয়ে গেছে দাদু ভাই, এখন বিয়ে তো করতেই হবে, এটা স্বাভাবিক। আর কত দেরি করবে? তোমরা যেহেতু পছন্দের কেউ নেই, আমার পছন্দের মেয়ে আছে, তাকে আমার খুব পছন্দ। তার কথা শুনে সকলে তাদের দিকে তাকালো। কি বললেন আম্মা? এগুলো আপনি নীলের জন্য মেয়ে ঠিক করেছেন? কবে? আমাদের তো একবারও জানালেন না। অনেক দিন আগে। কোথায় জানলাম না? এই তো আজকে শুনলে তোমরা সবাই। আম্মা হঠাৎ করে বললেন, সবাই অবাক হয়ে গেছে। তোমাদের সবার মেয়ে পছন্দ হবে। মেয়ে খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, মাঝে মাঝে আমার সাথে দেখা করে যায় স্কুলে যাওয়ার সময়। স্কুলে যাওয়ার সময় মানে? আম্মা, আপনি এটা স্কুল পড়ুয়া নীলের জন্য ঠিক করেছেন? বয়স ডিফারেন্স দেখবেন না? মেয়ে দেখতে খুব সুন্দর। মেয়ে দেখতে যত সুন্দরী হোক আম্মা, তাদের মধ্যে বয়স পার্থক্য তো দেখতে হবে। এত ছোট মেয়ে নীলের জন্য আপনি কেমন করে ঠিক করলেন? কিসের বয়স করস তোরা? তোদের বাবার সাথে আমার বয়সের পার্থক্য জানিস না? মা, আগেরকার যুগের কথা আর এখনকার যুগের কথা অনেক পার্থক্য, আপনি বুঝতে পারছেন না। তোরা আমাকে বোঝাবি? তোদের পেট থেকে আমি হয়েছি নাকি আমার পেট থেকে তোরা হয়েছিস? আমার কি চুলগুলো এমনি পাকছে? আম্মা, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন। তোর কথা আমার বোঝন লাগবো না, আমি যা কইব তাই হইব। এর ওপর জানি আর একটা কথাও না হয়। এখন যা সব আয়োজন এর ব্যবস্থা কর। এই অনুষ্ঠান শেষ হলে আমার দাদু ভাইয়ের বিয়া দিব। যাই হোক দাদিমা, তুমি একদম ঠিক কাজ করেছো। আমি তোমার সাথে আছি। আমরা তো একটা বিয়ে খাইতে পারবো, ধিন টানানা নাচতে পারবো, আনন্দ করতে পারবো। অনেকদিন হলো বিয়ে খাওয়া হয় না। তুমি ঠিক বলছো জয় দাদু ভাই। নীলের পর তোমার ও বিয়ে হবে, সেটা নিয়ে তুমি চিন্তা করো না। এখানে আবার তুমি আমাকে টানছো কেন? সম্পূর্ণ কথাই নীল ছিল নীরব দর্শক, সে শুধু শুনে গেল। অন্যদিকে হাসান খুব সূক্ষ্মভাবে নীলকে পর্যবেক্ষণ করছে। সে বুঝতে পারছে না নীল কোনো প্রতিবাদ করছে না। সে খুব ভালো করেই জানে নীল এমন অনেক কাজ কখনো মেনে নেবে না। তবু আজকে নীল চুপ, তার মানে ডাল মে কুচ কালা হে। এতক্ষণ সব কথা চুপচাপ দাঁড়িয়ে শুনছিল জাইমা। তার দুনয়ন জলে টইটুম্বুর করছে। এই সময় উপস্থিত হলো শাওন হাসান। আম্মা কেমন আছেন? সব সময় ভালোই থাকি, এখন তো সবাই আমাদের কাছে, এখন আরো ভালো আছি। তার নীলিমা দিদি ভাইকে নিয়ে আসলে না কেন? ওসব বাড়িতে নেই, যখন বাড়িতে আসবে তখন নিয়ে আসবো। ওর বান্ধবীর সাথে কোথাও যেন বেড়াইতে গেছে। তার শাওন কেমন আছে? ভালো আছি ভাই, আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পর আসলেন গ্রামে। স্কুলে কি যাবেন? হ্যাঁ, স্কুল সম্পর্কে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম। স্কুল কেমন চলছে? ভালোই চলছে, আপনাদের দোয়াই। আমাদের দোয়াই কেন হবে? বলো, আল্লাহর দোয়াই সব ভালোই চলছে। তোমার মেয়ে মনে হয় বড় হয়ে গেছে। হ্যাঁ, এই তো এসএসসি শেষ হলো, এখন কলেজে উঠবে। তোমার মেয়েটা তো খুব শান্তশিষ্ট। আগের মতো আর নেই, সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। আরও আমরা তো মানুষ। যাই হোক, তোমার বিয়ে পড়াশোনা কেমন চলছে? যত যাই হোক, পড়াশোনার প্রতিও কখনো গাফলতি করে না। পড়াশোনা সবসময় সিরিয়াস। ওর ইচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। এটা খুব ভালো কথা। জি। আরে নীলা বাবা যে, বিদেশ থেকে কবে আসলে? এই তো আঙ্কেল 3 দিন হয়েছে, এসেই তো গ্রামের বাড়িতে চলে আসলাম। বেশ ভালোই হয়েছে এসেছো। আবহাওয়ার একটা পরিবর্তন করার দরকার। সবসময় এক পরিবেশ থাকলে তো আর মন মেজাজ ভালো থাকে না। জি। বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। সবাই যার যার মতো গল্প করতে লাগলো। নীল নিজের রুমে চলে গেল সবাইকে গল্প করতে দেখে। সাধারণত নীল এত মানুষজন পছন্দ করে না, সবার সাথে কথা না বলে কেমন দেখা যায়, তাই নিজে এসেছিল। নীলের পিছনে পিছনে হাসানও আসলো নীলের রুমে। কিছু বলবে হাসান? জি স্যার। এত ছোট মেয়ের সাথে আপনার বিয়ের কথা বলছে, আপনি কিছুই বললেন না? আমার জানা মতে আপনি তো এমনটা কখনোই হতে পারবেন না। জানো যখন, তাহলে তোমাকে প্রশ্ন করার
মানে কি? স্যার, আমি আপনাকে প্রশ্ন করছি না, আমি আপনাকে জিজ্ঞাসা করছি। আপনি কেন কিছু বললেন না? আপনি তো এমন না, আপনি না করলে আর আপনার সাথে কিছু বলার সাহস পেত না। তুমি কি মনে করেছো আমি কোনো কিছুর খোঁজ খবর না নিয়ে চুপ করে বসে আছি? যখন সময় হবে তখন ঠিক বুঝতে পারবে। আর কোনো প্রশ্ন? না স্যার। স্যার, আজকে বিকেলে আপনার বিদেশি ক্লায়েন্টের সাথে অনলাইন মিটিং আছে। ঠিক আছে, তুমি এখন যাও আমার রুমে, যেন কেউ না আসে সেটা খেয়াল রেখো। আমি এখন ঘুমাবো, আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। জি স্যার। ও মা গো, আমার কোমরটা ভেঙে গেল গো। এই মাঝ রাস্তায় খাম্বা আসলো কোথা থেকে? এতদিন তো ছিল না। এই মেয়ে দেখে শুনে চলতে পারো না? চোখ নাকি চোলা? চোখে দেখতে অসুবিধা হলে চশমা কিনে পড়ো। এই বেটাই, একে তোমার রাস্তায় খাম্বার মতো দাঁড়িয়ে রয়েছেন। বলছি যে এইটা আপনার শরীর নাকি লোহার খাম্বা? নিজের দোষ, সেই দোষ আমার গাড়ি চাপানোর চেষ্টা করছেন। তার উপর আবার আমাকেই বলছেন চশমা ব্যবহার করতে। আমি অন্ধ? চোখ দিয়ে ভালো রাস্তা এক সাইড দাঁড়িয়ে আছি, আর তুমি আমার সাথে ধাক্কা খেয়েছো। আমি তোমাকে ধাক্কা দেইনি। এই বেটা, ভুল আপনার। আপনি কেন গরুর মতো লম্বা হয়েছেন? সরি, তাল গাছের মতো লম্বা হয়েছে। এই মেয়ে মুখ সামলে কথা বলো। আমি তাল গাছ না, তুমি নিজেই বামুন। তাতে আবার আমাকে বলতে আসছে আমি তাল গাছ। এক মিনিট, আমার মতো এত হ্যান্ডসাম ছেলে দেখে লোভ সামলাতে পারো না, তাই না? তাই ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়েছো যেন আমার সাথে কথা বলতে পারো। এর মাধ্যমে নিজেরই কি নায়ক ভাবেন যে আপনারে আমি ইচ্ছে করে ধাক্কা দিতে যাব? তালগাছ কোথাকার খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? সামনে থেকে সরেন। হোয়াট? সাইমা জয়কে ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল। জয় একা একা গ্রামে ঘুরতে বের হয়েছিল। সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলো কিছু রাজা একসাথে দল বেঁধে পানিতে ভাসছে, সেই সাথে শাপলা ফুলগুলো খাচ্ছে। অপরূপ দৃশ্য, তাই সে ফোন বের করে ছবি তুলছিল। হঠাৎ কেউ এসে তার সাথে ধাক্কা খেলো। তাকিয়ে দেখলো এক রমণী। হয়তো দোষটা জয়েরই আছে, কিন্তু সে মানতে নারাজ। দুজনেই মানতে নারাজ, তাই তো ঝগড়া। কিরে, রেগে এমন বুম হয়ে আছিস কেন? আর বলিস না, রাস্তায় একটা তাল গাছের সাথে ধাক্কা খেয়েছিলাম। তাল গাছের সাথে ধাক্কা খেয়েছিস? রাস্তায় আবার তাল গাছ কোথা থেকে আসলো? আরে, এই তাল গাছ সেই তাল গাছ না, মানুষ তাল গাছ। ইয়া লম্বা একটা ছেলে। আমি হেঁটে হেঁটে আসছিলাম তোদের বাড়িতে। হুট করে রাস্তার মাঝখানে কোথা থেকে উদয় হলো এই ছেলেটা আল্লাহ জানে। ধাক্কা খেয়ে পড়ে গিয়েছি। দেখ, মাজাও ব্যথা পেয়েছে। সকালের ওই লম্বা করে ছেলেটা নাকি? না না, সকালের ওই লম্বা করে ছেলেটা না, তবে ওই ছেলেটার মতোই লম্বা ফর্সা, কিন্তু সকালের ওই ছেলেটার মতো এই ছেলেটার একটা বডি বিল্ডার নাই। ওই ছেলেটার থেকে এই ছেলেটা চিকন। মনে হয় কি জানিস, আত্মীয় হতে পারে। দুজন আত্মীয়? আমার মনে হয় কি জানিস, এরা দুজনে সাখাওয়াত বাড়ির লোক। সকালে জামরুল পেরে বাড়িতে আসলাম না, তখন বাবার সাথে দেখা। ঘরে যাওয়ার সময় শুনলাম বাবা মাকে বলেছে সাখাওয়াত বাড়িতে যাবে নাকি, সবাই এসেছে। ও, তবে যাই বলিস, ছেলে দুইটা দেখতে কিন্তু সুন্দর। এই দুইটাকে আবার পছন্দ হলো নাকি তোর? তুই যে কতজনকে পছন্দ করলি। আরে না, এসে রাতে 1 নম্বরে ঝগড়াটে। এই ছেলে যাকে বিয়ে করবে তার বউয়ের সাথে সব সময় ঝগড়া লেগেই থাকবে। এমন ভাবে ঝগড়া করে জানিস, মনে হয় মেয়ে মানুষ ফেল। একটা কথা মাটিতে পড়তে দেয় না, তার আগে ওই ছেলেটা উত্তর দিয়ে দেয়। ঝগড়াটে হোক আর যাই হোক, তোর পছন্দ হয়েছে, আর আমি তোর কথা শুনে বুঝতে পারি। নীলিমার কথা শুনে সাইমা একটু মুচকি হেসে বলল, সুন্দর ছেলের উপর ক্র্যাশ খাবো না, তা কখনো হয়? তুই যে কবে সিরিয়াসলি কারোর উপর ক্রাশ খাবি সেটা আল্লাহ জানে। চল পুকুর পাড়ে যাই। এখন আবার তোরা কোথায় যাচ্ছিস? আমার রান্না হয়ে গিয়েছে, তাড়াতাড়ি খেতে আয়। রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, মা, আমরা পুকুর পাড়ে যাচ্ছি। খাওয়া দাওয়া করে তারপরে যা পুকুর পাড়ে। আমি আবার বারবার ডাকাডাকি করতে পারবো না। সাইমা এসেছে, সাইমাকে সাথে নিয়ে আয়। দুজনে একসাথে খাওয়া দাওয়া করে তারপরে যা। আসতেছি, চল সাইমা। ভাই ঘুম থেকে ওঠ, দুপুর হয়ে গেল, এখন উঠছিস না? উঠি। এত ঘুম পাড়ছিস, চুরি করতে গেছিলি নাকি?
জয় চুরি করার কথা শুনে সকলের কথা মনে পড়ে গেল। তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আয় তাড়াতাড়ি। বলছি যে সবাইকে কি বলছি? আমাদের গ্রাম, আমাদের আশেপাশের 2 গ্রাম সবাইকে বলা হয়ে গেছে। সাউন্ডরে আলাদাভাবে দাওয়াত বলিস। তুমি তো বলে দিলে ওরে, আমরা আবার কি বলবো? কিছুদিন পর আত্মীয় হয়ে যাচ্ছে, একটা বিষয় আছে না? কিসের আত্মীয় বলো তো? সময় যখন হবে তখন বুঝতে পারবি। আমার সাদা জামাটা কোথায়? সাদা জামাটা খুঁজে পাচ্ছি না তো। গতকাল থেকে বলছি কি পরে যাবি সেটা ঠিক করে রাখ, আর এখন বলতেছিস আমায় সাদা জামা কোথায়? ভালো করে খুঁজে দেখ, আলমারির ভিতরে আছে হয়তো। আমি কি অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি যে আগে থেকেই প্রিপারেশন করে রাখবো সবকিছু? যাচ্ছি তো মরা বাড়িতে। আমি কি একবারও বলেছি যে সাজুগুজু করে যা? বেশি বুঝোস? আমি বলেছি যে জামাটা পরে যাবে সেই জামাটা বাহিরে রাখ। আচ্ছা নাও, তোমার দোষ না আমার দোষ। এখন দয়া করে খুঁজে দিন, আমি জামা পাচ্ছি না। তা পাবি কেন তুই? বাপ বেটি তো কানা। আমি যদি পাই আলমারির ভিতর তাহলে তোর খবর আছে। সত্যি বলছি, আমি পুরো আলমারি খুঁজেছি, পাইনি। আচ্ছা সরি, এখান থেকে দেখেছিস? আলমারি খোলার সাথে সাথে দেখলো সামনেই সাদা জামাটা। এটা কি? না মানে আমি তো ফাজলামি, একটু আগে আলমারির ভেতরে তো জামাটা ছিল না। জামাটা কোথা থেকে চলে আসলো আমি নিশ্চিত ভূত এসে দিয়ে গেছে। ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নেই। হাসান, সব কিছু ঠিকঠাক আছে তো? দেখো, আয়োজনের যেন কোনো কমতি না থাকে, কেউ যেন কোনো কথা না বলতে পারে। জি স্যার। কথা বলতে বলতে নীল দরজার দিকে তাকাতেই দেখলো একটা সাদা শুভ্রপরী তাদের বাড়ির ভিতরে আসছে। একধানে তাকিয়ে রইল সেই শুভ্রপরীর দিকে। নীলিমা সাক্ষাৎ বাড়িতে প্রবেশ করতেই নীলের দাদি এসে নীলিমাকে তার সামনে নিয়ে গিয়ে বসালেন। কিরে ছুরি, কেমন আছিস? জি দাদি, ভালোই আছি। আপনি কেমন আছেন? তুই তো ভুলেই গেছিস ছুরি, আমারে কয়দিন ধইরা তো তোকে দেখি না। আমার সাথে দেখা করস না কেন? আমি এখন এ বাড়িতে এসে কি করব? তোমার ছেলে মেয়ে তো সবাই চলে আসছে। তাই বলে আমার কোনো খোঁজ খবর নিবি না? নীলিমা দাদির সাথে কথা বললেও তার কেমন যেন অস্বস্তি লাগছে। মনে হচ্ছে কেউ তাকে গভীর চোখে পর্যবেক্ষণ করছে। কথায় আছে মেয়েদের নাকি 3 চোখ, সামনে 2 চোখ, আর মেয়েদের পিছনে নাকি আরও 1 চোখ থাকে। সেই কারণেই তাদের দূর থেকে কেউ পর্যবেক্ষণ করলে, কেউ তাদের দিকে খারাপ নজরে তাকালে তারা বুঝতে পারে। কিরে, কি হইল? না দাদি, কিছু হয় নাই তো। এত লক্ষ্মীমন্ত মেয়ে তুমি কোথা থেকে নিয়ে আসছো বলো তো নিশা? কি যে বলেন আম্মা, এর মতো বিচ্ছু এই গ্রামে আরো 2-1টা আছে নাকি সন্দেহ? আর আপনি বলছেন লক্ষ্মী মন্ত্র মেয়ে, পুরো গ্রাম চুষে খায়। আপনি তাহলে খবরই জানেন না। এই বয়সে আমরাও এমন ছিলাম নিশা, আমরাও বিচ্ছুপনার কথা। আসলে তো তুমি অজ্ঞান হয়ে যাইবা। কত যে মাইর খাইছি আমার আম্মার হাতে তা বলার বাইরে। ওই দিনগুলো আর ফিরে আসবো না। তা শাওন কই? সে তো বাহিরে আছে, সবার খাবার তদারকি করছে। ও। নীলিমা দুজনের কথার মাঝখান থেকে উঠে চলে আসলো, সরাসরি দোতলায় চলে আসে। হঠাৎ দেখলো একটা ঘর খোলা। সেই ঘরটা সে সবসময় তালা দেওয়া দেখে। কৌতূহলবশত ঘরের ভেতর প্রবেশ করতেই সে হা হয়ে গেল। এত সুন্দর করে সাজানো। যেতে যেতে সম্পূর্ণ রুম দেখছিল। হঠাৎ ওয়াশরুম থেকে নীল বেরিয়ে এলো, শুধুমাত্র একটা বাথটব পরে। নীলিমা চোখ বড় বড় করে নীলের দিকে তাকিয়ে রইল। ছি ছি, এরকম একটা ছেলে দেখে তুমি কিভাবে তাকিয়ে আছো? তোমার লজ্জা করছে না? একটা ছেলে তুমি হরণ করছো, তোমার নামে তো ছেলেদের নির্যাতনের কেস হওয়া দরকার। আপনি যদি এইভাবে আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারেন, আমি কেন তাকিয়ে থাকতে পারবো না আপনার দিকে? বলে গটগট পায়ে নীলের রুম থেকে বের হয়ে গেল নীলিমা। নীলিমার এমন কথা শুনে নীল হা করে তাকিয়ে রইল। অবাকের আশ্চর্য সীমায় চলে গেছে সে। রুম থেকে বের হয়ে লম্বা একটা নিঃশ্বাস নীলিমা নিল। ভীষণ লজ্জা পেয়েছে সে, কিন্তু প্রকাশ করেনি। রুমের সামনে দিয়ে অনু যাচ্ছিল, নীলিমাকে দেখে বলল, তুমি কে? ছিলাম না তো। আমি শাওন হাসানের একমাত্র মেয়ে নীলিমা। ও, তুমি শাওন আঙ্কেলের মেয়ে? কত বড় হয়ে গেছো।
তোমাকে কত ছোট দেখেছিলাম। তাই এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো। বলে অনু নীলিমাকে নিয়ে চলে গেল অলিদের কাছে। এত সুন্দর দেখতে মেয়েটাকে আপু? নীলিমা শাওন আঙ্কেলের মেয়ে। ও, ঠিক মনে পড়ছে না। মনে পড়বে কেমন করে? আমারই চিনতে অসুবিধা হয়েছিল। কত বড় ধরে আসা হয় না, কত বছর ধরে আসা হয় না। বেশিরভাগ সময় তো বাবা চাচারাই আসে গ্রামে। তা ঠিক। আল্লাহ, তোমার এত বড় চুল আর এত ঘন চুল। দেখি তোমার মাথা থেকে কাপড়টা সরাও। বলেই অলি নীলিমার মাথা থেকে কাপড় সরিয়ে দিল। আল্লাহ, এত ঘন চুল, এত লম্বা, তুমি শুকাও কেমনে এই চুল ভেজানোর পর? পুকুর পাড়ে বসে বাতাসে, আর শীতের দিনে রোদে। তোমার গরম লাগে না? তা তো একটু লাগেই, অভ্যাস হয়ে গেছে। আর দেখো, আমার চুল বড়ই হতে চায় না, তাই রাগ করে কেটে ছোট করে ফেলেছি। আমাদের সব ভাই বোনদের মধ্যে শুধু জায়মা আপুর চুল একটু বড়, তাও পিছনে মাঝখানে বরাবর। আমার লম্বা চুল পছন্দ হলো, কিছু করার নেই, কারণ আমার চুল বড় হতে চায় না। ও, আমার ভাই নীল লম্বা চুল খুব পছন্দ করে জানো। ও সব সময় আমার কাছে বলে, আপু আমি যদি বিয়ে করি তাহলে লম্বা চুলের মেয়েকে বিয়ে করব। ও, তোমার চুলে কি ব্যবহার করো? তেমন কিছুই ব্যবহার করি না। আমার চুল নাকি ছোটবেলা থেকেই এত ঘন, যার কারণে লম্বা তাড়াতাড়ি হয়। আমি যদি 2 মাস চুল না কাটি তাহলে আমার চুল হাঁটুর নিচে চলে যায়, আর এত বড় চুল তো আমার পক্ষে রাখা সম্ভব না। তাই প্রতি 2 মাস পরে পরে কেটে ফেলি। সব সময় হাঁটুর উপরেই রাখি চুল। ও, এত আয়োজনের মধ্যে দিয়ে কখন সন্ধ্যা হয়ে গেল কেউ বুঝতেই পারল না। সন্ধ্যায় খাওয়া দাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে বসেছিল। এমন সময় নীলের দাদি হাতের গহনার বাক্স নিয়ে নীলিমার সামনে বসলো। আম্মা, হঠাৎ করে গহনার বক্স কেন বের করলেন? আর এটা তো আমাদের বাড়ির গহনার বক্স, এটা তো। এটাতে আমার দাদি শাশুড়ির গহনা। এটা আমি নীলের বউয়ের দেয়ার জন্য রাইখা দিছিলাম। আজকে ওর জন্য ঠিক করা মাইয়ারে পরাই দিমু। এখানে নীলার বউ আসলো কোথা থেকে? তিনি কারোর কোনো কথা না শুনে গহনার বাক্স খুলে তার ভেতর থেকে সুন্দর একটা হীরের হালকা হার বের করলো। কেউ দেখে বলতে পারবে না এটা পুরনো জামানার হীরের হার। বুঝলে বৌমা, আমার দাদি শাশুড়ি খুব আধুনিক যুগের মানুষ ছিলেন। সে যুগের মানুষ হয়েও তার চিন্তা ভাবনা এত আধুনিক ছিল। সে এই যুগের ছেলে মেয়েদের জন্য এমন হার তৈরি করেছেন নিজস্ব কর্মকার দিয়ে। কথা বলতে বলতে তিনি নীলিমাকে হঠাৎ করে হারটা পরিয়ে দিল। সাথে সাথে সকলে চমকে উঠল। আম্মা, আপনি এটা কি করছেন? নীলিমাকে আর পড়াচ্ছেন না কেন? নীলিমাকে আমার নীল দাদু ভাইয়ের বউ করব। এটা আমি অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম। আম্মা, আপনি এটা কেমন কথা বললেন? আমার নীলিমা তো অনেক ছোট, ও সংসারের কি বুঝবে? কেন, আমার নীল দাদু ভাই কি অযোগ্য কোনো পাত্র? না আম্মা, আমি সেটা বোঝাতে চাইনি আপনাকে, আপনি ভুল বুঝছেন। তাহলে এইটাই ফাইনাল। হঠাৎ করে কি হয়ে গেল নীলিমা কিছু বুঝে উঠতে পারছে না। মনে হচ্ছে সে যেন একটা ঘোরের মধ্যে আছে, তার কিছুই বোধগম্য হচ্ছে না। অলি, অনু। জি দাদি। নীলিমাকে তোমাদের রুমে নিয়ে যাও, ওদের সাথে আমার কথা আছে। জি। নীলিমাকে রুমে নিয়ে গেলেই নীলের দাদি বলে উঠল, কার কি প্রশ্ন আছে করে ফেলো। নীলিমাকে আর পড়াচ্ছেন কেন? আম্মা, আমি আপনার সিদ্ধান্তকে সম্মান করি, কিন্তু এভাবে কাউকে না জানিয়ে বিষয়টা আমার কাছে। তোমার কি আমি জানাইনি শাওন? জানিয়েছেন আম্মা। আমি সবসময় মনে করছি যে আপনি হয়তো এমনই বলছেন, কিন্তু হঠাৎ করে এমনটা হয়ে যাবে আমরা কেউ কল্পনাও করি নাই, তাও আজকে একটা দিনে। আমার শাওন ঠিক বলেছে কিন্তু। শাওন, কি বলো বেয়াই? আমার মেয়েটার দিকে তাকিয়ে দেখেছেন মেয়েটা কতটা ভয় পেয়ে গেছে, ওর মাথায় কতটা চাপ পড়েছে। আমার কি বিয়ে হয় নাই? আমার তো বিয়ে হয়েছে এর থেকে ছোট থাকতে। বুঝি না বাপু এত কিসের কথা। এখনকার যুগে আবার এত চিন্তাধারা ভিন্ন মানুষের। শোনো, মেয়ে ছেলে দুজনেই বিয়ের বয়স হয়েছে। তাকে রাখতে দেখে কেউ আর কিছু বলল না।
আম্মা, সব মেনে নিলাম, কিন্তু আমার মেয়েটা তো আমার কাছে থাকবে, অনুমতি দিন। না, আজকেই বিয়ে পড়ানো হবে। কালকে নাকি দাদুভাই চলে যাবে অফিসের কাজে। জি। তোমার কি কোনো অমত আছে এই বিয়েতে? না। কাজী ডাকার ব্যবস্থা করো। আজকের মধ্যে বিয়েটা যেন হয়। বিয়েটা হওয়ার পর নীলিমা দাদু ভাইয়ের সাথে চলে যাবে ঢাকায়। তারপর এক সময় বড় অনুষ্ঠান করা হবে। নীলিমাকে পড়াশোনা করানোর জন্য শহর তো যেতেই হবে। নিশা কিছু বলতে পারছিল না, সইতেও পারছে না। বিয়েটাই যে সে অমত, সে এমনটাও নয়, কিন্তু তার মেয়েটা ছোট, হঠাৎ করে সব কিছু হয়ে গেল। মেয়েটা মানতে পারবে তো, এইটা নিয়ে চিন্তায় আছে। তার কাঁধে হাত রাখলো নীলি সাখাওয়াত। কি ভাবছো? আপা, মেয়েটা তো আমার ছোট, সংসার সম্বন্ধে কোনো জ্ঞান হয়নি। আম্মার কারণে কিছু বলতেও পারছি না, সইতেও পারছি না। ছোট তো কি হয়েছে, আমরা সব শিখিয়ে পড়িয়ে নেব, চিন্তা করো না। বাড়িতে তো আরো দুটো মেয়ে আছে, ওদের মতো করেই রাখবো। আর আমার ছেলে যথেষ্ট ভালো, তোমরা জানো। ইনশাল্লাহ সব কিছু ভালো হবে। ছেলের বউ হিসেবে নীলিমাকে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু বয়স অনেক ছোট, সেটা ব্যাপার না, আমরা সব শিখিয়ে নেব। হ্যাঁ নীলি ঠিকই বলেছে, চিন্তা করো না তো। আর ওকে এখনই কি আমরা সংসারের দায়িত্ব নিতে দেব? ও পড়াশোনা করবে, আমরা যতদিন আছি ততদিন সংসারের চিন্তা করতে হবে না ওকে। তোমাদের যখন মন চাইবে ওকে দেখে আসবে, আবার ওর যখন মন চাইবে তোমাদের কাছে আসারও চলে আসবে। আমরা কেউ তো আর বাধা দিচ্ছে না, ওকে স্বাধীন মতো চলাফেরা করবে। রাত 12টার পরে নীল আর নীলিমার বিয়ে পড়ানো হয়ে গেল। নীলিমা যেন একটা পুতুল, তাকে যা বলা হচ্ছে সে যেন রোবটের মতো তাই করছে। জাইমা দরজা বন্ধ করে কান্না করছে। এটা তো হরই ছিল, তাহলে কেন কষ্ট পাচ্ছে সে তো নীলকে ভালোবাসতো, কিন্তু ভালোবাসার কথা বলে নীলের সাথে তার ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যেত। সম্পর্ক নষ্ট করতে চায়নি, একসময় তো বিয়ে করতেই হতো নীলকে। তাহলে আজ এত কষ্ট কেন হচ্ছে? একতরফা ভালোবাসাগুলো এত কষ্ট কেন দেয়? ফ্রেশ হয়ে নাও। জি, কিছু বললেন? বললাম ফ্রেশ হয়ে নাও, সারাদিনে অনেক ধকল গেছে। ফ্রেশ হয়ে একেবারে অজু করে এসো। অজু করে কেন আসবো? অজু মানুষ কেন করে সেটা কি তুমি ভুলে গেছো? না। তাহলে যাও, ফ্রেশ হয়ে এসো। নীলিমা চুপচাপ ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। অন্যদিকে নীলিমার এমন বোকা বোকা কথা শুনে নীল হাসতে হাসতে শেষ। মেয়েটা এখনো ঘোরের মধ্যে আছে, কিছুই বুঝতে পারছে না, তাই তো এমন প্রশ্ন করছে। আসলে হঠাৎ করে এমন হবে যে কেউ পরিস্থিতি মেনে নিতে পারবে না। আসলে হঠাৎ করে এমন হলে যে কেউই পরিস্থিতি মেনে নিতে পারবে না, এটাই স্বাভাবিক। নীলা চলে গেল অন্য ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য। নীলিমার একেবারে গোসল করে বের হলো, দেখলো রুমে কেউ নেই, চুপচাপ খাটের উপর বসে রইল। একটু পরে নীল আসলেই দুজনে একসাথে নামাজ পড়ে নিল। আল্লাহ তাআলার কাছে তাদের বিবাহিত জীবন যেন সুখী হয় সেই দোয়াই কইল। নামাজ পড়ে উঠতে নীল খেয়াল করলো নীলিমার পিঠ ভিজে উঠেছে। ঘোমটাটা সরিয়ে দিতেই দেখলো নীলিমার দীঘল কালো কেশ যুগল। তোমার এত বড় বড় চুল, আমি এখনো পর্যন্ত কোনো মেয়ের এত বড় বড় চুল দেখিনি। হ্যাঁ। তুমি আর এখন থেকে কখনো চুল কাটবে না, আর তোমার চুলের দায়িত্ব সব আমার। আমি তোমার চুল দেখে রাখবো, তোমার চুলের যত্ন নেব। দেখি, এইদিকে এসো, চুলগুলো ভিজে আছে, তোমার ঠান্ডা লাগবে। বলেই নীল নীলিমার চুলগুলো তোয়ালে দিয়ে সুন্দর করে মুছে দিল, তারপরে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিল। নীলিমার চুল থেকে সুন্দর একটি স্মেল আসছে। এই স্মেল যেন নীলকে পাগল করে দিচ্ছে। ধীরে ধীরে নীলিমার চুলের মধ্যে মুখ গুজে দিল নীল, তারপরে ছোট্ট করে চুমু খেলো কয়েকটা। চুলের ঘনত্বের কারণে নীলিমা বুঝতে পারলো না, তবে এতটুকুন বুঝতে পারলো নীল তার খুব কাছে। আমার খুবই ক্লান্ত লাগছে। নীলিমার কথায় নীলের ঘোর ভাঙলো। নীলিমাকে ছেড়ে দূরে চলে গেল। বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো। নীলিমার কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বিছানার এক কোণে গিয়ে ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যেই বারান্দা থেকে এসে দেখে নীলিমা গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। এসির পাওয়ারটি একটু কমিয়ে দিয়ে নীলিমার শরীরে কাঁথাটা সুন্দর করে টেনে দিল। নীলিমার ওপর পাশে সে নিজেও শুয়ে পড়ল। চারিদিকে ফুরফুরে বাতাস, আকাশে হালকা মেঘ কিছুক্ষণ পরপর সূর্যকে আড়াল করছে। সকালটা কেমন যেন গোমট, মেঘাচ্ছন্ন রোদে উজ্জ্বল আকাশ,
চারিদিকে পাখি কিচিমিচির শব্দ। জানালার কাছে একটা দোয়েল পাখি ঠোকরাচ্ছে। সেই শব্দে ঘুম ভেঙে গেল নীলিমার। পিটপিট করে চোখ খুলতেই নিজেকে একটা অচেনা রুমে আবিষ্কার করলো। পাশে তাকাতে দেখতে পেল কে যেন শুয়ে আছে। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে পড়ল। কিছুক্ষণ জিম মেরে বসে থেকেই মনে পড়ল, আরে তার তো গতকাল বিয়ে হয়ে গেছে। সেটা কারোর কাছে স্বপ্নের মতো। অন্যদিকে নীলিমার তাড়াতাড়ি ওঠার কারণে নীলের ঘুম ভেঙে গেল। ঘড়ির কাঁটায় 9:30। নীল ঝট করে উঠে বলল, আল্লাহ, এত দেরি হয়ে গেল। আজকে আমার মর্নিং ওয়াকটা মিস হয়ে গেল। তুমি কখন উঠলে? এই তো মাত্রই। ফ্রেশ হয়ে নাও। দুজনে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নামলো। বাহ বাহ, অবশেষে তাহলে আপনাদের ঘুম ভাঙলো। ভাবলাম আজকে আর আপনাদের মুখ দেখতে পাবো না দুপুরের আগে। জয়ের টিটকারিমূলক কথা শুনে সকলে মিটমিট করে হেসে উঠল। নীল চোখ গরম করে তাকালো। নীলমার কথাই কোনো মানে বুঝতে পারল না। মা, হ্যাঁ বল। বাড়িতে যাব না? এটা বললে কি হয়? এখন তো এইটাই তোমার বাড়ি, এখন থেকে এখানেই থাকতে হবে। আর আজকে তুমি ঢাকায় চলে যাবে। ঢাকায় চলে যাব মানে? ওইখানে তোমার বর থাকবো, শ্বশুর বাড়ির সবাই তোমাকে, তাই তোমাকে এখান থাকতে হবে। আর পড়াশোনার জন্য তো তোর ঢাকায় যাইতে হবে। প্রশ্নবোধক চোখে নীলিমা তার বাবা মায়ের দিকে তাকালো। শাওন চোখে ইশারায় হ্যাঁ বোধক বোঝালো। সকলে খাওয়া দাওয়া শেষে নীলিমাকে নিয়ে নীল, জয়, অনু, অলি সবাই নীলিমাদের পাশে গেল নীলিমার প্রয়োজনীয় জিনিস আনতে। আশেপাশে মোটামুটি জানজানি হয়ে গেছে যে নীলিমার সাথে নীলের বিয়ে হয়েছে। সবে এসেছে তাদের বাড়িতে। সাইমা খবর শুনে দৌড়ে নীলিমাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। দেখলো মানুষের প্রচণ্ড ভিড়। একেবারে বাড়ির ভিতর প্রবেশ করতেই দেখলো বাড়ির ভিতর কিছু অপরিচিত মানুষ। শুধু জয়কে চিনতে পারলো। জয় সাইমাকে দেখে বলল, আরে ঝগড়ুটে যেখানে। সাইমা কিছু না বলে সরাসরি নীলিমার রুমে গেল। দেখলো নীলিমা জামা কাপড় গোছাচ্ছে। আমাকে না জানি বিয়ে করে নিলে, এখন আমাকে রেখেই চলে যাচ্ছিস। তুই এসেছিস আমার সাথে রাগ করছিস? বিশ্বাস কর, আমি এসবের কিছুই জানতাম না। তুই আমাকে কথা দিয়েছিলি পরীক্ষা শেষে কোথাও যাব না কেউ, তুই আমাকে রেখে চলে যাচ্ছিস। আমি একা একা কেমন করে থাকবো? তুই তো ঢাকায় ভর্তি হবি, দুজনে একসাথে একই কলেজে ভর্তি হব। তোর মতো এত ভালো ছাত্রী আমি নাকি? কে বলেছে তুই ভালো ছাত্রী না? দেখিস আমরা কি কলেজে ভর্তি হব। সাইমা হঠাৎ করে নীলিমাকে শক্ত করে জড়িয়ে ধরল। নীলিমা ডুকরে কেঁদে উঠল। সাইমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। কান্নার শব্দ পেয়ে সকলে রুমে এসে দেখলো তাদের এই কাহিনী। সকলের চোখ চলচল করে উঠল। অনেকক্ষণ পরে দুজন দুজনকে ছেড়ে কিছুটা স্বাভাবিক হলো। দুজনকে একসাথে সময় কাটানোর জন্য সবাই রুম থেকে বের হয়ে গেল। দুজনে গল্প করতে করতে কাপড় গোছাচ্ছে। কখন যে সময় পার হয়ে গেল কেউই বুঝতে পারলো না। হ্যাঁ, গাড়ি চলে এসেছে, এখন যেতে হবে। যাওয়ার কথা শুনতে নীলিমার বুকে ধক করে উঠল। সাইমা নীলিমাকে গাড়িতে উঠিয়ে দিল। গাড়ি যত দূর যায় নীলিমা জানালার বাহিরে দিয়ে তাকিয়ে রইল। সাইমাও চলে গেল তাদের বাড়ির উদ্দেশ্যে। এক বন্ধুত্বর বিচ্ছেদ ঘটল। যদিও বন্ধুত্বের বিচ্ছেদটা সাময়িক সময়ের জন্য, তবুও কষ্টটা হাজার গুণ বেশি। নীলিমা জানালার পাশে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগলো। নীলের কষ্ট হলেও কিছু করার নেই, এটাই প্রকৃতির নিয়ম। নীলিমাকে টেনে তার বুকের মধ্যে চাপটে ধরলো। জাইমা সেটা দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকালো। নীলিমার বাবা, আজকে বাড়িটা দেখো কেমন ফাঁকা ফাঁকা লাগছে। কেউ আমার সাথে তর্ক করছে না, বুকটা খা খা করছে। তুমি বাহির থেকে আসলে কেউ বলল না যে আমার জন্য কিছু এনেছো বাবা? মেয়েটা আজকে কত দূরে। কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো মেয়েটা খুব ভালো থাকবে। ঢাকায় যে আমাদের একটা ফ্ল্যাট আছে না, চলো যাব। মেয়েটাকে ছাড়া এত দূর থাকতে ইচ্ছা করছে না। সত্যি? ভেবেছিলাম মেয়েটাকে ঢাকায় ভর্তি করালে তখন সবাই চলে যাব ঢাকায়, ফ্লাইটে থাকবো। কিন্তু এখন তো মেয়েটা শ্বশুর বাড়ি চলে গেল, তাই আর এইখানে থেকে কি হবে? মেয়ের থেকে এত দূরে থাকবো কিভাবে? এখন খুশি? নীলিমা কান্না করতে করতে নীলের বুকের মধ্যে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। নীল সিটে হেলান দিয়ে নীলিমাকে জড়িয়ে ধরে বসে রয়েছে। মাঝরাতে সকলে বাড়িতে পৌঁছালো। ভাই, আগে গাড়ি থেকে নামিস না, ভাবিকে দেখে তোল,
তারপর দরজায় এসে দাঁড়িয়ে থাকা বড় আম্মু বলছে বরণ করে ঘরে তুলবে। নীল খুব ধীরে নীলিমাকে ডেকে তুলল ঘুম থেকে। দুজনে একসাথে সদর দরজার সামনে দাঁড়াতেই নীলিমা সাখাওয়াত বরণ করে তাদের ভেতর নিয়ে আসলো। নীলিমা এদিক ওদিক তাকিয়ে সম্পূর্ণ বাড়ি দেখছে। এই বাড়িটা গ্রামের বাড়ি থেকে অনেক বড়। নীল, ওকে নিয়ে রুমে যাও, মেয়েটা অনেক ক্লান্ত, এতক্ষণ জার্নি করে এসেছেন, নিশ্চয়ই অনেক খারাপ লাগছে, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। নীল নীলিমাকে নিয়ে চলে গেল তার রুমে। যাও ফ্রেশ হয়ে নাও। নীলিমা বাথরুম দেখে হা হয়ে গেল। তার রুমের থেকেও বড় এই বাথরুম, সেই সাথে কত স্কিন কেয়ার প্রোডাক্ট। নীলিমা মেয়ে হয়েও এত স্কিন কেয়ার করে না। নীলিমা ফ্রেশ হয়ে বের হতেই নীল চলে গেল ফ্রেশ হতে। নীল বাইরে এসে দেখে নীলিমা বিছানার এক কোণে আরামে ঘুমিয়ে আছে। নীলিমা সকালে ঘুম থেকে উঠে দেখে রুমের মধ্যে কেউ নেই। ঘড়ির দিকে চোখ যেতেই দেখতে পেল 10টা বেজে গেছে। বিছানা থেকে নেমে সমস্ত রুম ঘুরে ঘুরে ভালো করে দেখতে লাগলো। হঠাৎ খাটের পাশের দেওয়ালে বড় করে নীলের ছবি টানানো দেখেই বোঝা যাচ্ছে ছবিটা হয়তো দেশের বাইরে ওঠা। হঠাৎ করে চোখ গেল রুমের এক পাশের দেওয়ালে সম্পূর্ণ পর্দা টানানো। পর্দা সরালে দেখতে পেত কাছের থাই গ্লাস সম্পূর্ণ ওয়াল জুড়ে। থাই সরাতে বিশাল বড় বারান্দা, বিভিন্ন ধরনের গোলাপ গাছ। নিমিষেই ধরে ফেললো নীলের গোলাপ পছন্দ। বারান্দার এক কোণে গোল দোলনা। নীলিমার তো দোলনা খুব পছন্দ, তাকে আর পাইকে দোলনায় গিয়ে বসে পড়ল। বারান্দাটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, একদম আমার মনের মতো। ওই বেটা নিজের অজান্তেই আমার পছন্দ মতো বারান্দা সাজিয়েছে। থুরি, বেটা কেন বলছি, আমার তো বর হয়। অন্যদিকে নীলিমার কর্মকাণ্ড সবকিছু পরখ করছে, সেটা নীলিমা জানতে পারল না। ভাবি ভাবি কারো ডাকার আওয়াজ শুনে নীলিমা তাড়াতাড়ি করে রুমে এসে দেখলো অলি দাঁড়িয়ে আছে। জি আপু, বলেন। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে, মম তোমাকে খাওয়ার জন্য ডেকেছে। বাসার সবার খাওয়া দাওয়া শেষ, এখন শুধু তুমি বাকি আছো খাওয়ার। রুমে কি খাবার নিয়ে আসবো? আপনার ভাইয়া তো সেই কখন অফিসে চলে গেছে। ভাইয়া তো বললো তোমাকে পরে ডেকে দিতে। খাবার কি এখানে খাবে? সবাই যেহেতু খাওয়া দাওয়া করে ফেলছে, তাহলে রুমে। ঠিক আছে, লজ্জা পেতে হবে না। আমি মমকে বলে লতাকে দিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছি। অলি রুম থেকে চলে যেতে নীলিমা ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে লতা খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। ভাবি, আপনার খাবার কনে রাখমু? এত খাবার কে খাবে? কেন, আপনি খাইবেন? না না, আমি রাক্ষস নাকি যে এত খাবার খাবো? আল্লাহ ভাবি, আপনি কি কন এগুলা? ভাই তো আরো দ্বিগুণ খাবার খাই। দেখেন না, ভাই প্রতিদিন জিম করে, কি বডি বানাইছে। আপনি তো হের চিপাই পইরা গেল। হাই যাইবেন, আপনার তো শক্তি হন লাগবো। লতার এমন কথা শুনে নীলিমা বেচার লজ্জা পেল। আচ্ছা ঠিক আছে, আপনি টেবিলের উপর খাবার রেখে যান, আমি খেয়ে নেব। লতা চলে যেতেই নীলিমা খেতে বসলো। খুব কষ্টে 2টো পরোটা আর ফলের জুস খেলো। তুমি তো কিছুই খাওনি, এভাবে খেলে কি তোমার দিন চলবে? দুর্বল হয়ে যাবে তো। আন্টি, আমি এর থেকে বেশি কিছুই খাইতে পারবো না, প্লিজ জোর করবেন না, তাহলে বমি হয়ে যাবে। তুমি ওকে আন্টি বলছো কেন? হয় নীলের মতো মম বলে ডাকবা, না হয় আম্মা বলে ডাকবা। আমি তো তোমার আর একটা মা, তাই না? হ্যাঁ, আমিও কিন্তু নীলের ছোট আম্মা, তোমারও ছোট মা। মম, আম্মা, মা যা ডাকতে মন চাই তুমি ডেকো। জি। অলি, বলো মম। মেয়েটা সেই সকাল থেকে একা একা, যাও ওকে সম্পূর্ণ বাড়ি ঘুরে দেখাও। দুজনে মিলে সম্পূর্ণ বাড়ি ঘুরে ঘুরে দেখলো। এইবারে ছাদ একটু বেশি পছন্দ হয়েছে নীলিমার। ছাদে নানা রকম দেশি বিদেশি ফুল গাছ, সুইমিং পুল, দোলনা আছে, বিভিন্ন ধরনের ফল গাছ। তারা দুজনে ড্রাগন ফল গাছ থেকে ফল ছিঁড়ে খেয়েছে। নীলিমাদের বাড়িতেও গাছ আছে, কিন্তু এখনো সেই গাছে ফল ধরেনি। আর গাছ থেকে ফল ছিঁড়ে খাবার মজাটাই আলাদা, সেটা সকলেই আমরা জানি। রাতে নীল অফিস থেকে বাড়িতে এসে দেখে রুমে নীলিমা মন খারাপ করে শুয়ে আছে। টেবিলের এক সাইডে খাবার রাখা। ফ্রেশ হয়ে এসে বিছানার উপর সাইডে বসে পড়লো। এভাবে মন খারাপ করে শুয়ে আছো কেন? কই না তো। মিথ্যা বলছো কেন? তোমার মন খারাপ যে কেউ দেখে বুঝতে পারবে, আমাকে বলো। এখন থেকে সব কথা আমার সাথে শেয়ার করতে হবে তোমার। না, কিছু হয়নি তো। বাবা মায়ের জন্য মন খারাপ? আজকে সারাদিন তো তুমি বাবা মার সাথে কথা বলনি। নীলের কথা শুনে নীলিমা চুপ হয়ে রইল। নীলের আর বুঝতে বাকি রইল না যে নীলিমা তার পরিবারের জন্য মন খারাপ। আজকে তো অনেক রাত হয়ে গেছে, এখন আর ফোন দেওয়ার দরকার নেই। কালকে সকালে ফোন দিব, কথা বলে নিও।
আর আজকে তোমার আব্বু আম্মুর সাথে আমার কথা হয়েছে। সত্যি? কি বললা? আমার কথা কি জিজ্ঞেস করে? তোমার কথা তো সবার আগে জিজ্ঞাসা করেছে। তোমাদের ঢাকায় নাকি ফ্ল্যাট আছে, কয়েক মাস পরে একেবারে ঢাকায় চলে আসবে। সত্যি? নীলিমা খুশির কারণে নীলকে কখন জড়িয়ে ধরলো সে বুঝতেই পারলো না। যখন বুঝতে পারলো নীলের কাছ থেকে সরে আসতে নিলেই নীল নীলিমাকে জড়িয়ে ধরে নীলিমার গলদেশে মুখ গুজে ছোট ছোট কয়েকটা চুমু খেলো। বেচারা নীলিমার তো যায় যে অবস্থা। নীল নেশার কণ্ঠে বলে উঠল, এভাবেই থাকো, আমার ভালো লাগছে। এখন থেকে এভাবেই থাকতে হবে তোমার। আপনি খাবার খাবেন না? আপনার জন্য খাবার এনে রেখে দিয়েছি। না, খাবার খাবো না, তোমাকে খাবো। আমি বাইরে থেকে খেয়ে এসেছি। বেশি কথা বলো না, আমাকে এভাবে একটু থাকতে দাও। ঘুমাবো আমি, মাথায় বিলি কেটে দাও। নীল ওভাবে শুয়ে রইল নীলিমার বুকের উপর মাথা রেখে। একসময় দুজনেই ঘুমের দেশে তলিয়ে গেল। দেখতে দেখতে 3টা মাস কেটে গেছে। এর মধ্যে নীলিমা ও দুবার গ্রামে গিয়েছে, কিন্তু বেশি দিন থাকতে পারেনি। নীলিমার আর সাইমার দুজনে একই কলেজে চান্স এসেছে। নীলিমা গোল্ডেন A+ পেয়েছে আর সাইমা শুধু A+ পেয়েছে। দুজনেরই একই কলেজে চান্স পেতে অনেক কষ্ট হয়েছে। নীলিমা প্রথম চান্সে ভর্তি হতে পেরেছে কলেজে, কিন্তু সাইমার আসেনি। তৃতীয় চান্সে সে নীলিমার কলেজে চান্স পেয়েছে। তৃতীয় চয়েসে সে নীলিমার কলেজে চান্স পেয়েছে। নীলিমার খুশি দেখে কে। আর কিছুদিন পর তার বাবা মাও ঢাকায় শিফট হয়ে যাবে। দুটো খুশি একসাথে। আজকে সকাল থেকে নীলিমা একটু বেশি খুশি। নীল অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর আয়না দিয়ে নীলিমার কার্যকলাপ দেখছে। কি হলো, ম্যাডামকে মনে হয় আজকে একটু বেশি খুশি লাগছে। তা কি কারণে ম্যাডাম আজকে বেশি খুশি, সেটা কি জানতে পারি? হ্যাঁ, কেন জানবেন না? সাইমার আমি একই কলেজে ভর্তি হতে পেরেছি। আর কিছুদিন পরে আব্বু আম্মু চলে আসবে। এত ভালো লাগতেছে, এত খুশি লাগতেছে, আমি বলার বাইরে। তাই? একটা কথা বলবো? বলে ফেলো। না করবেন না প্লিজ। কতদিন ধরে ফুচকা খাই না। লেখিকা নিজে অনেকদিন ধরে ফুচকা খায় না, তারও প্রচন্ড ফুচকা খেতে ইচ্ছে করছে। সোনা, এগুলো বাইরের খাবার খেতে হয় না, পেট খারাপ করবে তো, অসুস্থ হয়ে যাবে তখন। এতদিনকে আমি খাইনি, আগে তো প্রতিদিন খেতাম। কই তখন তো কিছু হতো না। হ্যাঁ, কিছুই তো হয় নাই, শুধু গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে, তাই না? এর থেকে তো বেশি কিছু হয়নি। আমি কিছু জানি না, আমি তো জানি যে আমার জন্য আনবেন ফুচকা। নীল আয়নার সামনে থেকে সরে নীলিমার সামনে গিয়ে তার কপালে ছোট্ট একটা চুমু খেয়ে পড়ল। ঠিক আছে, আনবো, খুশি। আসছে তাহলে। এই কয়েক মাসে নীল আর নীলিমার সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়েছে, তবে এখনো তাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি। স্যার, একটা কথা জিজ্ঞাসা করব? করো। আসলে আপনি কি ম্যাডাম কি আগে থেকে চিনতেন, বা আপনি কি ম্যাডামকে আগে থেকেই ভালোবাসেন? তোমার ম্যাডামকে আজ থেকে 10 বছর আগে থেকে চিনি আমি। আর কোনো প্রশ্ন? তাহলে আপনি যে আগে ফোনের দিকে তাকিয়ে থেকে হাসতেন, এখন তো হাসতে দেখি না। আপনি কি ম্যাডামের সাথে রিলেশন করতেন? তোমার ম্যাডামকে দেখে কি বিয়ের দিন সেটা মনে হয়েছে যে তোমার ম্যাডামের সাথে আমার রিলেশন ছিল? না। তাহলে কি অন্য কেউ? অন্য কেউ না, তোমার ম্যাডামই ছিল। আপনি বলছেন অন্য কেউ না, আবার বলছেন ম্যাডামই ছিল। ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না? তোমার ম্যাডামকে আমি আগে থেকে চিনতাম, তোমার ম্যাডাম আমাকে আগে থেকে চিনতো না। অনেক ছোটবেলায় আমাকে দেখেছে, তাই তারা আমার কথা তেমন একটা মনে নেই। এখন বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। শোনো, ড্রাইভার কাকা অসুস্থ, ভার্সিটি থেকে অলি আর জাইমাকে নিয়ে বাড়িতে দিয়ে আসবে। জি স্যার। নীলের কথা মতো হাসান গাড়ি নিয়ে ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে। ভার্সিটি থেকে সবাই বের হচ্ছে, কিন্তু এখনো অনু আর জাইমা বের হওয়ার কোনো নাম নেই। অবশেষে সবার শেষে জাইমা বের হলো। আজকে আমি আপনাদের বাড়িতে নিয়ে যাব। অনু কোথায়? অনুকে তো দেখছি না। কেন? ওর ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেছে, বাড়িতে যেতে পারবে, সমস্যা নেই। স্যার, জানলে অনেক বকাবকি করবে। তার থেকে বড় কথা, আপনাদের শত্রুর কোনো অভাব নেই। কখন কে শত্রুতা পড়ে। চুপ থাকেন তো, একটু সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে দেন আমাদের। আর স্টিক রুটিন পহরাদার আর ভালো লাগে না। ওইটা পাহারাদার না বলেন বডিগার্ড। এই একই তো হলো। ঠান্ডা হন, গাড়িতে বসুন, এসির নিচে, ভালো লাগবে।
জাইমা সরাসরি পিছনের সিটে বসে পড়লো। হাসান গাড়ি চালাচ্ছে আর জাইমাকে আর চোখে দেখছে। আমাদের দিকে তাকিয়ে না থেকে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালান, পরে দেখবেন দুজনে উপরে চলে গেছি। জাইমার কথা শুনে হাসান কিছুটা হকচকিয়ে গিয়ে গাড়ি চালানোতে মনোযোগ দিল। এই যে মিস, ধরেন আপনার ফুচকাকে আমাকে উদ্ধার করেন। এতটুকু জানতে বলছি, তাতে আবার কথার এই অবস্থা? খাবো না আপনার ফুচকা, আপনি খান। আমি আবার কি করলাম? জেনেও না জানার ভান করেন। আরে আমার দোষটা কোথায় একটু বুঝিয়ে বলবেন প্লিজ, তাহলে আমি আমার দোষটা শুধরে নেওয়ার চেষ্টা করব। এমন করে কেন বলছেন? আপনাকে উদ্ধার করতে হবে। আল্লাহ, আমি তো তোমার সাথে মজা করেছি, এইটুকু মজা বোঝো না? এরে নিয়ে আমি কোথায় যাব? রাখেন আপনার মজা, দিন আমাকে। ফুচকাগুলো টপ টপ করে খেতে লাগলো নীলিমা। অনিল একাধারে তার খাওয়া দেখছে। ওভাবে তাকিয়ে আছেন কেন? এই নিন, আপনিও নিন। তা না হলে যেভাবে তাকিয়ে আছেন আমার পেট খারাপ করবে। না, তুমি খাও, তোমার আবার কম পড়ে যাবে। আমার কম পড়বে না, আপনি খান। আমি এভাবে খাবো না। তাহলে কিভাবে খাবেন? আচ্ছা, আপনি যেটা খাবার সেটা নিন। কথার মাঝে হঠাৎ নীলিমার ঠোঁটে লেগে থাকা ফুচকার টুকরোটা ঠোঁট দিয়ে চুষে নিল। কিছুক্ষণ পরে ছেড়ে দিতে নীলিমা জোরে একটা দম নিল। এটা একটু বেশি মজা, টক ঝাল মিষ্টি সব ফ্লেভার একসাথে। অন্যদিকে বেচারি নীলিমা তো লজ্জায় শেষ। নীলার লজ্জা না দিয়ে জামা কাপড় চেঞ্জ করতে চলে গেল। কেটে গেছে আরও 4টে মাস। নীলিমার নিয়মিত ক্লাস শুরু হয়ে গেছে। সাইমা হোস্টেলে থেকে নিয়মিত ক্লাস করছে, একই সাথে দুজনে। কি তৈরি হয়েছে? এই তো হয়ে গেছে। তাড়াতাড়ি করে, কলেজে যেতে তো দেরি হয়ে যাবে। আমার অফিসের লেট হয়ে যাচ্ছে। অফিসে দেরি হলে তো আর দোষ নেই, আপনার অফিস, আপনাকে তো আর কেউ কিছু বলবে না। ম্যাডাম, অফিসটা আমার হলো, ডিসিপ্লিনটা কিন্তু আমি ঠিক করেছি। তাই আমি যদি ঠিক টাইমে না যাই তাহলে অফিসের স্টাফরা কি শিখবে? হয়ে গেছে, চলুন। নীলিমাকে কলেজে ড্রপ করে চলে গেল। কি রে, আজকে আসতে এত লেট হলো কেন? তাড়াতাড়ি চল, ক্লাস শুরু হয়ে গেছে মনে হয়। পরে দেখবি স্যার আর ক্লাসে ঢুকতে দিবে না। দূরে ক্লাসরুমে উপস্থিত হলো দুজনে। স্যার ক্লাসরুমে আসার আগে তারা দুজন গিয়ে সিটে বসে পড়ল। টানা 3 ঘন্টায় ক্লাস শেষ করে ক্যান্টিনে গিয়ে বসলো। কি খাবি? বার্গার আর একটা ফ্রুটিকা। ঠিক আছে, তাহলে দুজনের জন্য এটাই অর্ডার দে। কিছু সময়ের মধ্যে তাদের দুজনের খাবার এনে টেবিলে দিয়ে গেল। সাইমা খেতে খেতে বলল, আমি তাহলে খালামণি কবে হচ্ছি? সাইমার কথা শুনে বেচারি নীলিমার খাবার নাকি মুখে ওঠার জোগাড়। কি বলছিস? আমাদের মধ্যে তেমন কিছুই নেই। আরে তেমন কিছু নেই মানে? বাই এনি চান্স ভাইয়ার মধ্যে সমস্যা আছে তো, নাকি তোর মধ্যে সমস্যা আছে? তেমন কিছুই না, সে আমাকে সময় দিচ্ছে। 8 মাস হতে চলো তোদের বিয়ের, এখনো যদি কিছুই না হয় তাহলে কেমন শোনায় কথাটা? সবচেয়ে বড় কথা, মানলাম ভাইয়া তোকে সময় দিচ্ছে, তাই বলি তুই এত সময় নিবি? শোন, সময় থাকতে ভাইয়াকে হাতের মুঠোয় নে, তা না হলে দেখবি অন্য কোথাও গিয়ে বাসা বাঁধবে। আমি একটা মেয়ে হয়ে আমার লজ্জা লাগে। তোকে কিছুই করতে হবে না, যা কর ভাইয়া করবে। আমি শুধু যা যা বলবো তুই শুধু তাই তাই করবি, মনে থাকবে? চল, ক্লাসের সময় হয়ে গেছে। আজকে বাড়িতে আসার পর থেকেই শুধু নীলিমার মাথার ভেতর সাইমার কথাগুলো ঘুরপাক খাচ্ছে। হঠাৎ, ভাবি আসবো? আসেন ভাইয়া, কিছু বলবেন? আসলে ভাবি, বলে ফেলুন, সমস্যা নেই। বলছি যে আপনার ঝগড়াটে বান্ধবীর ফোন নাম্বার আর আইডিটা দিবেন? নীলিমা মুচকি হেসে দিয়ে দিল। থ্যাঙ্কস ভাবি। পটানো কিনতে চাই ভাইয়া, আমি কিন্তু আমার বান্ধবীকে যা হিসেবে দেখতে চাই। ইনশাল্লাহ। মুচকি হেসে চলে গেল। জানিস, কালকে তোর দেবর আমাকে কল দিয়েছিল, আবার আমার ফেসবুক আইডিতে নক দিয়েছে। আমি বুঝতে পারছি না সব কিছু পেলো কোথায়। হয়তো কারোর কাছ থেকে নিয়ে এসেছে। শোন, আমি একটা জিনিস অর্ডার দিয়েছি, আজকে ওইটা তোর বাড়িতে দিয়ে যাবে। আজকে টিফিন টাইমের পরে আমরা ক্লাস করব না। তোর মাথা ঠিক আছে? নীল শুনলে আমার অবস্থা খারাপ করে ফেলবে। ভাই জানবে কেমন করে? সে তো থাকবে অফিসে, ছুটি হওয়ার আগে আমরা এসে পড়বো কলেজের সামনে। দুপুর টিফিন টাইমে তারা দুজনে নীলিমাদের ফ্ল্যাটে চলে আসলো। আজকে আসবি তোরা বললি না, তাহলে কিছু রান্না করতাম। আম্মু, বেশিক্ষণ থাকবো না, একটু পরেই চলে যাব। এটা কেমন করে হয়? জামাইকে ফোন দে।
না না, 2 দিন পরে আমি আসব তোমাদের জামাইকে নিয়ে। তোমার জামাই এখন মিটিং আছে, ফোন দিও না, ডিস্টার্ব হবে। ঠিক আছে, দেখ তো তোর কিসের যেন পার্সেল এসেছে। টেবিলে খাবার বাড়ছি, দুজনে খাবার খেয়ে তারপরে যাবে। ঠিক আছে। মা দ্রুত ঘরে গিয়ে পার্সেলটা খুলে ফেলো। শোন, ব্যাগটা নিয়ে যা, পরে খুলে দেখিস। আপাতত এটা তোর ব্যাগের ভেতর ঢুকিয়ে নে। দুজনেই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। গেটের সামনে দাঁড়াতে দেখলো কলেজ ছুটি হওয়ার এখনো 5 মিনিট বাকি আছে। ওর একটা আড়ালে গিয়ে দাঁড়ালো, কেউ আসলে দেখতে না পারে। কিছুক্ষণ পরে কলেজ ছুটি হওয়ার সাথে সাথেই তার মিশে কেন ছাত্রছাত্রীদের সাথে। ওই দেখ ভাই এসেছে, আর আমি যা যা বললাম তাই তাই করবি, মনে যেন থাকে। আমি পারবো না। থাপ্পড় চিনিস থাপ্পড়? পরে যখন জামাই নিজের কাছে থাকবে না তখন কপাল চাপড়াস, সবকিছু যেন মনে থাকে। দুজনেই কথা বলতে বলতে গাড়ির সামনে এসে দাঁড়ালো। আরে শালিকা, চলো আজকে আমাদের বাড়িতে। না ভাইয়া, আজকে আর যাবো না, অন্য কোনো দিন যাব। আপনারা যান, আমি আসি। তুমিও গাড়িতে উঠো, তোমাকেও নামিয়ে দিবনি হোস্টেলের সামনে। সাইমাকে হোস্টেলের সামনে নামিয়ে দিয়ে নীল নীলিমাকে বাড়িতে রেখে আবার অফিসে চলে গেল। রাত প্রায় 12টা, নীল এখনো আসছে না। অন্যদিকে বেচারা নীলিমা বসে থাকতে থাকতে হয়রান হয়ে গেছে। কিছু সময় পর গাড়ির আওয়াজ হতেই লাইট নিভিয়ে দিল। অন্যদিকে নীল আজকে একটু বেশি ক্লান্ত, সেই সাথে আজকে কাজের চাপ বেশি ছিল। ক্লান্ত শরীর নিয়ে রুমের দরজা ওপেন করতেই শরীরের ভিতর একটা ঝাঁকুনি দিয়ে উঠল। অন্ধকার রুমে ছোট ছোট মোমবাতি জ্বালানো, সেই সাথে সম্পূর্ণ রুমে গোলাপ ফুলের ঘ্রাণ ভেসে আসছে তার নাসারন্ধে। নীল বুক ভরে শ্বাস নিল, তার শরীরের ভিতর কেমন যেন করছে। সশব্দে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানোর শব্দে নীলিমা কেঁপে উঠল। জড়সড় হয়ে খাটের এক কোণে বসে আছে নীলিমা। মোমবাতির আঁচ আলোয় নীলিমাকে দেখে নীল রুমের লাইট জ্বালিয়ে দিল। সাথে সাথে নীলিমা চোখ বন্ধ করে নিল, জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। নীলিমাকে দেখে নীলের যেন দম বন্ধকর অনুভূতি হচ্ছে। নীলিমার পরনে হাঁটু সমান একটা নাইটি, হাঁটু সমান চুলগুলো ছেড়ে দেওয়া। নীল মোহিত হয়ে ধীর পায়ে নীলিমার কাছে গিয়ে বসলো। তারপর একটানে নীলিমাকে নিজের বুকের উপর এনে ফেলো, কানের কাছে লো ভয়েসে বলল, এরকম করার কি দরকার ছিল? নিজেকে তো খুব কষ্টে কন্ট্রোল করে রেখেছিলাম। এখন নিষিদ্ধ কিছু হয়ে গেলে আমার কোনো দোষ নেই, তবে আই ক্যান্ট কন্ট্রোল। আমি কি আপনাকে কন্ট্রোল করতে বলেছি? কি বললো? যা শুনেছেন। নীলকে আর পাইকে ভালোবাসার মানুষটা যদি নিজ থেকে ধরা দেয় তাহলে কি নিজেকে কন্ট্রোল করা যায়? কখনোই না। নীলিমাকে এক ধাক্কায় বিছানায় শুয়ে দিল। নীলের পরনে থাকা কোটটা ছুঁড়ে ফেল ফ্লোরে। নীলিমার ঠোঁটে মুখে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল নীল। সেই সাথে শুরু হলো তার হাতের অবাধ্য বিচরণ। একসময় হাত গিয়ে ঠেকলো নীলিমার বুকের উপর। নীলিমার জান আস্তে আস্তে কোন জগতে হারিয়ে যাচ্ছে। আমি মরে যাব নীল। এই একটা কথাই যেন নীলকে আরো উত্তেজিত করার জন্য যথেষ্ট ছিল। মেরে ফেলবে তো? ভালোবাসা দিয়ে মেরে ফেলবো। একসময় তাদের মধ্যে থেকে সমস্ত আবরণ সরে গেল। দুটি দেহ মিশে গেল একে অপরের সাথে। রাত যত গভীর হলো ভালোবাসার উন্মাদনা ততই বাড়তে লাগলো। আর এই উন্মাদ ভালোবাসা সামলাতে ব্যস্ত নীলিমা।